তার মানে দেখো আমরা এইটুকুই বললাম শুধু, যে এখান থেকে দুটি আলোক তরঙ্গ যাবে ছিদ্র থেকে, এরা সমান কম্পাঙ্ক সমান বিস্তার নিয়ে যাবে, গিয়ে কি করবে উপরিপাতিত হবে। উপরিপাতটা হচ্ছে আলোর, উপরিপাতের একটা এক্সাম্পল হচ্ছে ব্যতিচার। তরঙ্গ উপরিপাতিত হয়ে কতগুলো ঘটনা তৈরি করে, তার একটা ঘটনাকে আমরা বলি স্বরকম্প। স্বরকম্প হচ্ছে একটা উপরিপাতজনিত ঘটনা। আমরা জানি ব্যতিচারও হলো একটা উপরিপাতজনিত ঘটনা। স্বরকম্প কেমন হয়, ধরে নাও যে আমি একটা কথা বলছি, আমার মুখ থেকে যে শব্দ যে কম্পাঙ্ক নিয়ে বেরোচ্ছে, যে বিস্তার নিয়ে বেরোচ্ছে, আরেকজন যদি সমান বিস্তার সমান কম্পাঙ্ক নিয়ে কথা বলে, তাহলে তোমরা কি আমার মূল সুর শুনতে পাবে? কেউ বিঘ্নিত একটা সুর শুনতে পাবে। ওই সুরটার নামই হচ্ছে স্বরকম্প। কেন হয় ওটা? যে আমার মুখ থেকে যে শব্দ যে কম্পাঙ্ক যে বিস্তার নিয়ে বেরোলো, অন্যজনের মুখ থেকে যে কম্পাঙ্ক যে বিস্তার নিয়ে বেরোলো, তারা উপরিপাতিত হয়ে যায়। উপরিপাতিত হয়ে গিয়ে কোথাও কোথাও আমাদের তীব্রতা বেড়ে যায়, কোথাও কোথাও আমাদের তীব্রতাটা কমে যায়। এটার নাম হলো ব্যতিচার। আর এই মিশে যাওয়ার ঘটনাটা হচ্ছে উপরিপাত। এর ফলে কম্পাঙ্কের যে পরিবর্তন শুনতে পাবে সেটার নাম হলো কি স্বরকম্প। তাহলে স্বরকম্প, ব্যতিচার এরা হচ্ছে উপরিপাতজনিত একটা ঘটনা। আরো আমরা উপরিপাতজনিত ঘটনা জানি, যেটার নাম হচ্ছে স্থাণু তরঙ্গ। যেটার নাম হচ্ছে স্থাণু তরঙ্গ। এটা আমরা পড়ে এসেছি, যে তরঙ্গ একটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকে তাকে বলা হয় স্থাণু তরঙ্গ। যেমন আমি বলি যে একটা আমি দুটো হুক সিস্টেম নিলাম, এখানে একটা আংটা এখানে একটা আংটা রেখে দিলাম, এটা যদি দড়ি হয় তাহলে একে যদি আমি কম্পনশীল সৃষ্টি করি, তাহলে এইভাবে কিন্তু কম্পনটা যাবে, গিয়ে এখানে আঘাত পাবে, আবার কিন্তু এই পথে কি করবে ফিরে আসবে। তাহলে দেখো উপরিপাতিত হয়েছে না হয়নি? তাহলে এই ঘটনাগুলো হচ্ছে তরঙ্গের উপরিপাতের একটা ঘটনা। তার আমাদের যে চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে ব্যতিচার। তাহলে কিছুই বলিনি, শুধু এইটুকুই বলেছি, সমান কম্পাঙ্ক এবং সমান বিস্তার বিশিষ্ট দুটি তরঙ্গ যদি উপরিপাতিত হয়ে যায়, তাহলে কোনো একটা অঞ্চলে বা কোনো একটা অঞ্চলের কোনো কোনো বিন্দুতে তীব্রতা বাড়বে, কোনো কোনো জায়গাতে তীব্রতা কি হবে কমবে। এই ঘটনাটার নামই হচ্ছে ব্যতিচার। এখন প্রশ্ন হচ্ছে যে ব্যতিচার কিন্তু আবার দুই প্রকার আমাদের। যে ব্যতিচারকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটাকে বলা হয় গঠনমূলক ব্যতিচার, আর একটাকে বলা হয় ধ্বংসাত্মক ব্যতিচার। তো আমরা জেনে রাখবো যে ব্যতিচারকে আমরা জেনারেলি দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে গঠনমূলক গঠনমূলক ব্যতিচার, আর একটা হচ্ছে কি ধ্বংসাত্মক ব্যতিচার। ধ্বংসাত্মক ব্যতিচার, তাহলে দুটো ব্যতিচার। এখন গঠনমূলক ব্যতিচার বলতে কি বোঝায়? আমরা দেখলাম বা ইয়ং আমাদেরকে দ্বিরেখাচিত্র পরীক্ষার সাহায্যে দেখিয়েছিলেন যে আমরা দুটো সরু রেখাছিদ্র থেকে যখন আলোক তরঙ্গ বেরিয়ে গেল, যাওয়ার পর একটা পর্দার উপরে আমরা দেখলাম একটা কেন্দ্রীয় চরমবিন্দু, যেটা আমরা সবচাইতে বেশি উজ্জ্বল দেখতে পেয়েছিলাম, সেটাকে বলা হয় কেন্দ্রীয় চরমবিন্দু। তারপরে এগুলো উজ্জ্বল, তারপরে মিডিলগুলো অন্ধকার, উজ্জ্বল অন্ধকার উজ্জ্বল অন্ধকার, এই করে করে আমরা কিন্তু কতগুলো মানে ঝালর দেখতে পেয়েছিলাম। ওই ঝালরের মধ্যে যে সমস্ত পয়েন্টগুলো উজ্জ্বল সেগুলোকে বলা হয় গঠনমূলক ব্যতিচার, আর যেগুলো অন্ধকার সেগুলোকে বলা হয় কি ধ্বংসাত্মক ব্যতিচার। তাহলে আমরাকে প্রশ্ন করবে যে গঠনমূলক ব্যতিচার বলতে কি বোঝায়? তাহলে আমরা জানলাম ব্যতিচার দুটো প্রকারে হতে পারে, একটা হচ্ছে গঠনমূলক ব্যতিচার, আর একটা হচ্ছে কি ধ্বংসাত্মক ব্যতিচার। গঠনমূলক ব্যতিচার বলতে কি বুঝি? তাহলে আমরা বলবো ব্যতিচার ঝালরের যে সমস্ত বিন্দুতে বা যে সমস্ত জায়গাগুলোতে উজ্জ্বল বিন্দু তৈরি হয় তাদেরকে বলা হয় কি গঠনমূলক ব্যতিচার, এবং যে সমস্ত জায়গাগুলোতে অন্ধকার বিন্দুর তৈরি হয় বা অন্ধকার অংশ দেখতে পাওয়া যায় তাদেরকে বলা হয় কি ধ্বংসাত্মক ব্যতিচার। এখন প্রশ্ন হচ্ছে গঠনমূলক ব্যতিচার কি করে তৈরি হবে? আমরা ধরে নিলাম যে এইরকম আমাদের যে স্লাইডটা ছিল, ছিদ্রগুলো যে ছিল এরকম খুব দুটো সরু ছিদ্র, আমরা ব্লেড দুটোকে দেখলাম, এই ব্লেডগুলো কি করেছিল খুবই সংস্পর্শে রাখতে হয়েছিল। আমি যত কাছে করতে পারবো, যত ছিদ্র কম করতে পারবো, যত সরু করতে পারবো, ঝালর তত পরিষ্কার হবে। আমি যদি ছিদ্র বড় করি ঝালর কখনো পরিষ্কার হবে না। তার মানে আমরা বোঝানোর স্বার্থে বলেছিলাম যে একটু ছবিটাকে বড় করে, অ্যাকচুয়ালি ছিদ্রগুলো খুবই নিকটে থাকে এবং ছিদ্রগুলো খুবই সরু থাকে। এবার তোমার এখান থেকে আলোকরশ্মিগুলো যখন বেরিয়ে যাচ্ছিল, বেরিয়ে গিয়ে একটা পর্দা, ধরে নাও এখানে একটা পর্দা রয়েছে, তাহলে এখানে পর্দায় গিয়ে মিলিত হচ্ছে, পর্দায় গিয়ে মিলিত হচ্ছে এরকম। যদি দুটি আলোকরশ্মি সেম দশা নিয়ে গিয়ে মিলিত হতে পারে, একেবারে সেম দশায়, যদি তাদের দশা সেম থাকে, এই দুটো আলোক তরঙ্গ বা আলোকরশ্মির যদি দশা সেম থাকে, তাহলে তারা যেখানে মিলিত হবে তার তীক্ষ্ণতাটা কি হবে বেশ বেশি হবে, অর্থাৎ সেই জায়গাটাকে আমরা বলবো
গঠনমূলক ব্যতিচার। তাহলে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে আমরা বলতে পারি যে দুটি তরঙ্গ বিস্তার সমান নিয়ে যাবে। একটা তরঙ্গ যদি y1 হয় তার বিস্তার যদি a হয়, আর একটা তরঙ্গ যদি y2 হয় তার বিস্তার যদি a হয়, তাহলে এরা উপরিপাতিত হলে তো ব্যতিচার তৈরি হবে। তাহলে লব্ধি বিস্তার কত হবে? তাহলে y হচ্ছে a প্লাস a সমান তাহলে কত হচ্ছে 2a। আবার বলছে যদি দুটি তরঙ্গ তারা বিপরীত দশায় মিলিত হয়, তার মানে y1 নিয়ে যাচ্ছে কত প্লাস a, তাহলে y2 নিয়ে যাচ্ছে কত মাইনাস a, তাহলে এরা যদি মিলিত হয় তাহলে লব্ধিটা কত হবে? y 0। তাহলে যেখানে লব্ধি বিস্তারটা শূন্য হচ্ছে সেটা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার, মানে কোনো আমাদের তীব্রতা থাকবে না। কারণ যেখানে লব্ধি বিস্তার 0 সেখানে ইন্টেন্সিটি তীব্রতাও 0 হয়, কারণ তীব্রতার সূত্র হচ্ছে I প্রপোর্শনাল টু a স্কোয়ার, বিস্তারের বর্গের সাথে সমানুপাতিক। তোমার বিস্তার যদি 0 হয় তাহলে ইন্টেন্সিটি কত হবে? 0 হবে। আর বিস্তার যদি 2a হয় তাহলে ইন্টেন্সিটি কি হবে? ম্যাক্সিমাম হবে। কারণ কি হবে? যে প্রপোর্শনাল টু 4a স্কোয়ার হবে, এটা হবে না? আমরা দেখতে পাচ্ছি বিস্তারের বর্গের সমান, বিস্তারটা আমরা কত পেলাম? 2a। যখন সমদশায় মিলিত হচ্ছে, সমদশায় মিলিত হলো, মিলিত হওয়াটাই হচ্ছে উপরিপাতের ঘটনা, তখন আমাদের লব্ধি বিস্তারটা কত আসছে? 2a। এই লব্ধি বিস্তার যদি 2a আসে তাহলে ইন্টেন্সিটি কত হবে? 4a স্কোয়ার। তার মানে তীব্রতা সবচেয়ে কি হচ্ছে? বেশি হচ্ছে। যখন বিপরীত দশায় মিলিত হচ্ছে তখন তীব্রতা কত? 0, তখন ইন্টেন্সিটি কত? 0। আমরা যেমন জানি যে রাত্রিবেলায় সূর্যের ইন্টেন্সিটি কত? 0। দিনের বেলায়, দুপুর বেলায় সূর্যের ইন্টেন্সিটি সবচাইতে ম্যাক্সিমাম। তাহলে যেখানে দেখতে পাচ্ছি ইন্টেন্সিটি 0 সেটা অন্ধকার জায়গা, অর্থাৎ সেটা ধ্বংসাত্মক ব্যতিচার, আর যেখানে ইন্টেন্সিটি ম্যাক্সিমাম সেটা হচ্ছে কি তাহলে গঠনমূলক ব্যতিচার। আমরা এতটুকুই ক্লিয়ার রাখবো। ব্যতিচার দুই প্রকার, একটা গঠনমূলক আর একটা হচ্ছে ধ্বংসাত্মক। তাহলে যে সমস্ত, অর্থাৎ ব্যতিচার ঝালরের যে সমস্ত অংশে উজ্জ্বল বিন্দু দেখতে পাই তারা হচ্ছে গঠনমূলক ব্যতিচার, আর যেগুলো অন্ধকার তারা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার। গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে তরঙ্গগুলো সমদশায় মিলিত হবে, ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে তরঙ্গগুলো কি করবে? বিপরীত দশায় মিলিত হবে। শুধু এইটুকু লিখো আগে। ব্যতিচার দুই প্রকার, ব্যতিচার দুই প্রকার। ব্যতিচার দুই প্রকার, গঠনমূলক আর ধ্বংসাত্মক। মূলকের সংজ্ঞা লিখবে, ব্যতিচার ঝালরের যে সমস্ত বিন্দুতে লব্ধি তরঙ্গের তীব্রতা বৃদ্ধি পায় তাদের গঠনমূলক ব্যতিচার বলা হয়। দেখো, তাহলে আমরা দেখলাম গঠনমূলক ব্যতিচারও দেখলাম, ধ্বংসাত্মক ব্যতিচারও দেখলাম, কিন্তু গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে তরঙ্গ দুটি কোন দশায় মিলিত হচ্ছে? সমদশায়। তাহলে ধ্বংসাত্মকের ক্ষেত্রে কি হচ্ছে? বিপরীত দশায়। তাহলে গঠনমূলকের ক্ষেত্রে যদি সমদশায় মিলিত হয় তাহলে তার ইন্টেন্সিটির সর্বাধিক মান কত হবে? 4a স্কোয়ার। এগুলো মাথায় থাকবে তো, কারণ এগুলো আবার ক্যালকুলেশনের মধ্যে আমরা দেখিয়ে দেবো একটু পরে গিয়ে। তাহলে আমরা এইটুকু আপাতত মনে রাখবো যে গঠনমূলক হতে গেলে সমদশায় মিলিত হবে, তাদের লব্ধি বিস্তার হবে 2a, ইন্টেন্সিটি হবে 4a স্কোয়ার। আর যদি ধ্বংসাত্মক ব্যতিচার তৈরি হতে হয় তাহলে তাদেরকে বিপরীত দশায় মিলিত হতে হবে, তাহলে লব্ধি বিস্তার কত হবে? 0, ইন্টেন্সিটির মানও কত হবে? 0। পরীক্ষায় 2014 সালে কোয়েশ্চেন এসেছিল, আরেকটা কোয়েশ্চেন দিয়েছিল যে ওরা বলতে চেয়েছে এই ব্যতিচার শক্তির সংরক্ষণ সূত্র কি মেনে চলে? শক্তির সংরক্ষণ সূত্র কি মেনে চলে? তোমাদের ধারণা কি বলছে যে ব্যতিচার শক্তির সংরক্ষণ সূত্র মানবে না মানবে না? কেমন লাগছে একটু আইডিয়া করো। ব্যতিচার কি শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলবে? কিছু একটু দেখো। আমরা জানি ব্যতিচার তৈরি করছে কে? আলোকরশ্মি। আলো কি এক প্রকার শক্তি। শক্তির সংরক্ষণ সূত্র আছে কি? শক্তির আমরা জানি সৃষ্টি বা বিনাশ, যেটুকু আছে এক রূপ থেকে অন্য একটা রূপে রূপান্তরিত হয়। তাহলে তুমি এখানে ব্যতিচার যে তৈরি করছে সে তো আলো, সে তো এক প্রকার শক্তি, তাহলে তারও তো শক্তি সংরক্ষণ সূত্র আছে। কারণ ওরা বলছে যে কোনো আলোকরশ্মি, ধরে নাও যে এটা আমাদের ছিল, এই ছিদ্রটা ছিল, এখান থেকে যে আলোকরশ্মিগুলো বেরিয়ে যাচ্ছিল, বেরিয়ে যাওয়ার পর যারা সমদশায় মিলিত হচ্ছিল তারা গঠনমূলক, যারা বিপরীত দশায় মিলিত হচ্ছিল তারা কি? ধ্বংসাত্মক। তার মানে ব্যতিচার ঝালরে যেগুলোতে আমরা অন্ধকার বিন্দু পেতাম, এরকম অন্ধকার,
আবার তারপরে আমরা আলো পেতাম, আমরা ঝালরে দেখালাম আলোর পরে অন্ধকার, অন্ধকারের পরে আবার কি আলো। তার মানে এই সমস্ত জায়গাগুলোতে অন্ধকার হয়েছে, তার মানে এইগুলো জায়গাতে শক্তি কি হয়েছে, জিরো হয়ে গেছে। ইন্টেন্সিটি মানেই তো জিরো হয়ে যাওয়া, মানে শক্তি জিরো হয়ে যাওয়া। তো ব্যতিচার ঝালরের গল্পে বলা হচ্ছে যে এই সমস্ত জায়গাগুলো অন্ধকার দশা তৈরি হয়েছে, তার মানে এটা নয় যে তাদের শক্তি হারিয়ে গেছে, তাদের শক্তিটা রূপান্তরিত হয়েছে কোনটাতে, উজ্জ্বল দশায়। কোথায় রূপান্তরিত হয়েছে, উজ্জ্বল দশায়। তাই আমরা দেখেছি ব্যতিচার ঝালরের যে সমস্ত উজ্জ্বল বিন্দুগুলো খুবই উজ্জ্বল দেখায় এবং যে সমস্ত বিন্দুগুলো অন্ধকার সেগুলো ঘুরঘুটে অন্ধকার দেখায়। তার মানে আমরা বলতে পারি যে ব্যতিচার ঝালর শক্তির সংরক্ষণ সূত্রে মেনে চলে বা শক্তির সংরক্ষণ নীতি মেনে চলে, লঙ্ঘন করে না। 2014 সালে কোয়েশ্চেন এসেছিল যে ব্যতিচার ঝালর শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে না চলে না, ব্যাখ্যা করো। তাহলে আমরা বলবো ব্যতিচার ঝালর শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে। আমরা দেখেছি যে গঠনমূলক ব্যতিচারগুলোতে উজ্জ্বল বিন্দু এবং ধ্বংসাত্মক ব্যতিচারগুলোতে কি বিন্দু তৈরি হচ্ছে, অন্ধকার বিন্দু তৈরি হচ্ছে। তার মানে এটা নয় যে অন্ধকার বিন্দুর শক্তি নেই, কারণ অন্ধকার বিন্দুর শক্তিটাই উজ্জ্বল বিন্দুর শক্তিতে রূপান্তরিত হয়েছে। তাই আমরা বলতে পারি যে ব্যতিচার শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে, শক্তির সংরক্ষণ সূত্র লঙ্ঘিত করে না। তাহলে এটাকে লিখে রাখবে যে ব্যতিচার শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে কি, ব্যাখ্যা করো। ব্যতিচার শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে কি, ব্যাখ্যা করো। ব্যতিচার এর ঘটনায় অন্ধকার বিন্দুগুলির শক্তি বিনাশ ঘটে না। বিনাশ ঘটে না দাঁড়িয়ে অন্ধকার বিন্দুর শক্তিগুলো উজ্জ্বল বিন্দুর শক্তিতে রূপান্তরিত হয়। অর্থাৎ মোট শক্তি ধ্রুবক থাকে। সুতরাং ব্যতিচারের ঘটনায় শক্তির স্থানান্তর ঘটে, কোনরূপ ধ্বংস বা সৃষ্টি হয় না। যা শক্তির সংরক্ষণ নীতির একটি বিশেষ রূপ। এর মতো করে পড়ে বানিয়ে লিখে দিবা, যে এটুকুই লিখতে হবে এমনটা নয়, জাস্ট বলবে ব্যতিচারের ঘটনায় আমরা দেখেছি গঠনমূলক ব্যতিচার, আর একটা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার। ধ্বংসাত্মক ব্যতিচারে যেগুলো অন্ধকার বিন্দু তৈরি হয় সেখানে শক্তি কখনো বিনাশ হয় না, ধ্বংস হয় না, ওই শক্তিটা রূপান্তরিত হয় কোথায়, উজ্জ্বল বিন্দুতে। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখলাম শক্তির শুধুমাত্র কি স্থানান্তর ঘটেছে, কোনরূপ সৃষ্টি বা বিনাশ ঘটেনি, যা শক্তির সংরক্ষণ সূত্রকে মেনে চলেছে, লঙ্ঘিত করেনি। ওরা যদি বলে লঙ্ঘিত করে না কেন বলো, তবু এটা অ্যান্সার, যদি মেনে চলে বলো তবুও এটা অ্যান্সার। 2014 সালে দিয়েছিল। তারপরে আমরা যেটা পয়েন্ট করব সেটা হচ্ছে ব্যতিচারের গাণিতিক বিশ্লেষণ। ব্যতিচার এর গাণিতিক বিশ্লেষণ গাণিতিক বিশ্লেষণটা আমাদের পরীক্ষায় আসেনি, আসবেও না।
কিন্তু গাণিতিক বিশ্লেষণের পেটের ভিতর থেকে কোয়েশ্চেন টেনেছে 2022 সাল, 19 সাল, অনেক সালে টেনেছে ওরা। তো কিভাবে কোয়েশ্চেনটা আনবে, তোমাকে বলবে গঠনমূলক ব্যতিচার আর ধ্বংসাত্মক ব্যতিচার দুটো তৈরি হচ্ছে, এরা কোন শর্তে তৈরি করবে, কোন পজিশন হলে গঠনমূলক হবে, কি শর্তে তারা ধ্বংসাত্মক হবে, কত দশায় গেলে ধ্বংসাত্মক হবে, কত দশায় গেলে গঠনমূলক হবে, তরঙ্গ দৈর্ঘ্যের কিরূপ মান হলে তারা এই সমস্ত ঘটনাগুলো ঘটাবে। তাহলে আমরা দেখব ব্যতিচারের গাণিতিক বিশ্লেষণ, দেখব গাণিতিক ইকুয়েশন থেকে আমরা বলতে পারবো যে কোন ক্ষেত্রে তারা গঠনমূলক বা কোন ক্ষেত্রে ধ্বংসাত্মক। দেখো আমরা দেখেছি ব্যতিচার একটা হচ্ছে তরঙ্গের উপরিপাতজনিত ঘটনা। এক্ষেত্রে তাহলে কি এক বা একাধিক তরঙ্গকে কি করতে হবে, উপরিপাতিত হতে হবে। তাহলে আমি ধরে নিলাম যে একটা তরঙ্গ y1 ইকুয়ালস টু হচ্ছে a sin 2 পাই বাই ল্যামডা ct মাইনাস অফ x, এটা আমি ধরলাম। কেন ধরলাম স্যার, জানি না কিচ্ছু আমরা, আমি ধরলাম যে এখানে একটা বিন্দু, একটা তরঙ্গ এদিক থেকে চলে আসছে, ধরে নাও একটা তরঙ্গ এদিক থেকে চলে আসছে, আর একটা তরঙ্গ এদিক থেকে চলে যাচ্ছে। দুটো তরঙ্গ যদি একই জায়গায় মিলিত হয় তাহলে এখানে কি হবে, উপরিপাতিত হবে। এর ফলে এই তরঙ্গটার নাম হবে কি, লব্ধি তরঙ্গ। ওই তরঙ্গটার নাম কি হবে, লব্ধি তরঙ্গ। তাহলে এই তরঙ্গটা ধরে নিচ্ছি যেটুকু পথ অতিক্রম করে সি বিন্দুতে মিলিত হয়েছে সেটা হচ্ছে এক্স দূরত্ব। তাহলে এই তরঙ্গটা কি আর এক্স দূরত্ব আছে না কিছুটা বেশি আছে? তাহলে এইটুকু তরঙ্গকে ধরলাম আমি কত, এক্স প্লাস ডেল। তাহলে দুটোর মধ্যে পথের ডিফারেন্স কতটুকু, ডেল পরিমাণ। ডেল পরিমাণ পথ পার্থক্য। আমরা জানি যদি দুটি তরঙ্গের মধ্যে পথ পার্থক্য তৈরি হয় তাহলে তাদের মধ্যে দশা পার্থক্য তৈরি হবে, কারণ আমরা জানি দশা পার্থক্য ইকুয়ালস টু 2 পাই বাই ল্যামডা ইনটু পথ পার্থক্য। যেখানে দশা পার্থক্য তৈরি হয়ে গেল সেখানে কি হবে, পথ পার্থক্য তৈরি হবে। পথ পার্থক্য তৈরি হলে দশা পার্থক্য তৈরি হবে। তাহলে আমরা দেখলাম দুটি তরঙ্গ এখানে গিয়ে মিলিত হলো। আমরা ক্লাস 11-এ একটা ইকুয়েশন, একটা চ্যাপ্টার ছিল আমাদের ওয়েভ মোশন, ওখানে আমরা তরঙ্গের কতগুলো বিকল্প ইকুয়েশন করেছিলাম। একটা করেছিলাম y ইকুয়ালস টু a sin কি ছিল, ওমেগা টি মাইনাস এক্স বাই ভি, এরকম ইকুয়েশন ছিল। এটা মূল ইকুয়েশন ছিল, এখান থেকে বিকল্প ইকুয়েশন আমরা অনেকটি বানিয়েছিলাম, আমার খাতায় লিখানো আছে এগুলো, যে y ইকুয়ালস টু a sin ওমেগা টি মাইনাস কে এক্স লিখানো আছে এভাবে। আবার লিখানো আছে y ইকুয়ালস টু a sin, তাহলে আমাদের ছিল কি 2 পাই, তাহলে বড় টি বাই ছোট টি মানে এটা সময় বাই পর্যায়কাল মাইনাস হচ্ছে কি এক্স বাই ভি, এরকম লেখা ছিল, সরি ল্যামডা বাই এক্স। তারপর আরো ইকুয়েশন লেখানো ছিল y ইকুয়ালস টু a sin 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, এভাবে লেখানো ছিল। খাতাটাকে খুলে দেখবা যে চলতরঙ্গের মূল ইকুয়েশন, অর্থাৎ তরঙ্গের মূল ইকুয়েশন হচ্ছে এটা। এখান থেকে আমরা এই সমস্ত মানগুলোকে পুট করে 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 বিকল্প 4খানা ইকুয়েশন বানিয়েছিলাম। তাহলে এরা প্রত্যেকেই কিন্তু তরঙ্গের ইকুয়েশন। তাহলে আমি লিখতেই পারি যে একটা তরঙ্গের ইকুয়েশন সেটা হচ্ছে কত, y1 ইকুয়ালস টু a sin 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস তাহলে কত x। সিটি হচ্ছে ভেলোসিটি, ওখানে আমরা ভি কে ভেলোসিটিতে কনভার্ট করেছিলাম, আমরা এখানে বললাম সিটা হচ্ছে ভেলোসিটি, কারণ এই তরঙ্গগুলো আলোর বেগে যাচ্ছে, কারণ আলোই ব্যতিচার তৈরি করছে। তার মানে এটা কার ভেলোসিটি, তাহলে আলোর ভেলোসিটি, তাহলে সিটি মাইনাস এক্স। আর একটা তরঙ্গ যাচ্ছে y2 ইকুয়ালস টু a sin 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স প্লাস অফ ডেল, কারণ একটার পথ পার্থক্য করতে হচ্ছে, তাহলে এক্স প্লাস ডেল, একটা যাচ্ছে কত এক্স দূরত্ব, এবং প্রত্যেকে আলোর বেগে চলাচল করছে, এবং প্রত্যেকের বিস্তার প্রায় কি বলেছি আমরা, সমান। যে দুটি সমান কম্পাঙ্ক এবং সমান বিস্তারের তরঙ্গ উপরিপাতিত হয়ে কোন জায়গায় আলোকিত হচ্ছে, কোন জায়গায় অন্ধকার হচ্ছে, এই ঘটনাটার নামই কি বলেছিলাম, ব্যতিচার। তাহলে তারা সমান বিস্তারে যাবে। এখন তাহলে উপরিপাতিত হবে, তাহলে অতএব উপরিপাতের ক্ষেত্রে, উপরিপাত এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, যে y ইকুয়ালস টু y1 প্লাস অফ, এটাই তো ব্যতিচার গাণিতিক বিশ্লেষণ, যে দুটি তরঙ্গ উপরিপাতিত হয়ে যে তরঙ্গ তৈরি করবে, এবং এই তরঙ্গটা পর্দার মধ্যে কোথাও কোথাও উজ্জ্বল করবে, কোথাও কোথাও অন্ধকার করবে। y1 এর মান বসাও, দুটো থেকে কমন কি পাচ্ছি, দেখো a কমন পাচ্ছি, একে বাইরে বার করে দিলাম একবারই। y1 এর মান হচ্ছে দেখো যে sin 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস অফ এক্স প্লাস অফ, তাহলে কত হচ্ছে sin 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস অফ, তাহলে কত হচ্ছে এক্স প্লাস অফ ডেল। এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন। এবার তুমি দেখো যেখানে আমরা দেখতে পাচ্ছি sin c প্লাস অফ sin d, তাহলে কি সূত্র আছে বলো তো, sin c প্লাস sin d এর সূত্র কি, sin
টু সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু, এটা হলো সূত্র। তাহলে টু সাইন সি প্লাস ডি বাই টু আছে, মানে একটা টু আসছে, তার মানে আমি আগে টুটাকে গুণ করে দিলাম। তাহলে টু এ সাইন সি প্লাস ডি বাই টু, দেখো সি প্লাস ডি বাই টু, তার মানে কি এটা প্লাস এটা। আমি একটা লাইন জাম্প করছি, কারো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে বলবে। এটা প্লাস এটা, তাহলে দুটোকে যদি প্লাস করে লিখি তাহলে টু পাই বাই ল্যামডা কমন চলে আসবে। তাহলে টু পাই বাই ল্যামডাটাকে আমি কমন নিয়ে নিলাম, পড়ে থাকবে কে প্লাস করলে, তাহলে এটা প্লাস এইটুকু পড়ে থাকবে। তাহলে সিটি মাইনাস এক্স প্লাস অফ সিটি, এখানে মাইনাস হতো ইকুয়েশনে, মাইনাস ছিল তো, এই তো মাইনাস। তাহলে সিটি এটা লিখলাম, মানে সি প্লাস ডি লিখছি, দেখো এটাকে লিখছি প্লাস আকারে, তাহলে কত হবে সিটি মাইনাস, তাহলে কত হবে মাইনাস এক্স, আর প্লাস মাইনাসে মাইনাস ডেল ডিভাইডেড বাই টু। কারো বুঝতে অসুবিধা তাহলে বলবে। আমি টু পাই বাই ল্যামডা কমন নিয়েছি, বাকিটুকুকে প্লাসের সূত্রে ফেলে ডিভাইড বাই টু করেছি। আর একটা সূত্র হবে কি কস অফ সি মাইনাস ডি, তাহলে সি বলতে এটা, তাহলে সি বলতে কত সিটি মাইনাস এক্স মাইনাস ডি। দেখো মাইনাস বলতে আমরা যখনই মাইনাস পাবো মাইনাসটাকে ঘিরে লেখা উচিত, নাহলে তোমরা ভুল করে দেবে। তার জন্য আমি একবার করছি, দেখো একবারই করে দিচ্ছি। তাহলে মাইনাস যদি এটা করি তাহলে মাইনাস সিটি হবে, আর এই মাইনাসের জন্য এটা মাইনাস হবে, আগে একটা মাইনাস আছে তার জন্য কি হয়ে যাবে প্লাস এক্স, এই মাইনাসের জন্য এটা মাইনাস, আগেরটার জন্য প্লাস ডেল। বুঝতে পেরেছো কিনা? বাই টু, এখানে টু পাই বাই ল্যামডা থাকতো একটা, তাহলে টু পাই বাই ল্যামডা, দেখো ঠিক লিখেছি কিনা। এবার তোমরা দেখো যে এখান থেকে কি কি কাটছে, আমাদের এখানে কাটার কোনো ব্যাপার থাকছে না। এখানে কেউ কাটছে কি এক্স চলে যাচ্ছে, এক্স চলে যাচ্ছে, সিটি চলে যাচ্ছে, সিটি চলে যাচ্ছে, পরে থাকলো কত যে কস অফ টু টু চলে যাচ্ছে, এই দেখো টুও চলে গেছে, টুও চলে গেছে, পরে আছে শুধুমাত্র কত পাই ডেল বাই ল্যামডা, পাই ডেল বাই, এখানেও টু টু কাটবে, তো টু টুটাকে আমি রেখে দিচ্ছি আমি আর একটু কাজ করার জন্য। দেখো টু এ সাইন টু পাই বাই ল্যামডা, এখানে ভালো করে দেখো সিটি প্লাস সিটি, এটা ব্র্যাকেটের মধ্যে লিখছি, সিটি প্লাস সিটি কত টু সিটি ডিভাইডেড বাই টু, তার মানে কত হবে সিটি। এবার দেখো মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস টু এক্স বাই টু, মানে কত হচ্ছে মাইনাস এক্স, মাইনাস ডেল, তাহলে মাইনাস ডেল বাই টু, এটা রাখলাম। আর এখানে পড়ে থাকলো কে কস অফ পাই ডেল বাই, তাহলে কত ল্যামডা। এবার দেখো আমি করলাম কি টু এ সাইন টু পাই বাই ল্যামডা নিলাম, নেওয়ার পর এখানে আমি করলাম কি সিটি রাখলাম, মাইনাস কমন নিলাম, তাহলে কত হচ্ছে এক্স প্লাস ডেল বাই টু, লেখা যায় না এক্স প্লাস ডেল বাই টু ইন্টু কস অফ পাই ডেল বাই কত হচ্ছে ল্যামডা। আমরা জানি এই তরঙ্গগুলো কোন ফর্মে যাতায়াত করে, ওয়েভ ফর্মটার নাম কি সাইন না কস, সাইন ফর্ম। এরা দুজন মিলে গিয়ে যে লব্ধি তরঙ্গ তৈরি করেছে সেটা কসে চলবে না সাইনে চলবে, সাইনে চলবে। তাহলে ইকুয়েশনে সাইনকে বাদ দিয়ে বাকি সবটি কি ধ্রুবক, বুঝতে পারলে না পারলে না, ইকুয়েশনে সাইনকে বাদ দিয়ে বাকি সবটি ধ্রুবক। তাহলে এইটুকু জায়গা আমাকে তরঙ্গটাকে বলতে চাইছে যে এটা একটা চল তরঙ্গ, তার নাম হচ্ছে লব্ধি তরঙ্গ। আর তাহলে এইটুকু আর এইটুকুর নাম কি তাহলে কনস্ট্যান্ট, এটুকুর নাম কি তাহলে কনস্ট্যান্ট। তাহলে এটাকে আমি একটা নতুন কনস্ট্যান্ট বড় অক্ষরে এ দিয়ে আমি চিহ্নিত করলাম। তাহলে এ সাইন টু পাই বাই ল্যামডা, তাহলে কত হচ্ছে সিটি মাইনাস এক্স প্লাস ডেল বাই, তাহলে কত হচ্ছে ডেল বাই টু, এক্স প্লাস ডেল বাই টু, যেখানে এর মান কত, এর মান হচ্ছে টু এ কস অফ পাই ডেল বাই ল্যামডা, যেখানে এর মান কত তাহলে এ ইকুয়ালস টু হচ্ছে টু এ কস অফ পাই ডেল বাই, তাহলে কত ল্যামডা। তাহলে অতএব আমরা দেখতে পেলাম এটাই হচ্ছে ব্যতিচারের গাণিতিক বিশ্লেষণ, এটাই হচ্ছে আমাদের ব্যতিচারের গাণিতিক বিশ্লেষণ বা গাণিতিক রূপ, যে লব্ধি তরঙ্গের যে ইকুয়েশন y ইকুয়ালস টু a sin 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স প্লাস ডেল বাই টু, যেখানে এটাকে লব্ধি তরঙ্গের বিস্তার, এটাকে লব্ধি তরঙ্গের বিস্তার। আমরা জানি যে কসের মান আপ ডাউনের ক্ষেত্রে শুরু হয় আপ থেকে, অথবা কোথা থেকে শুরু হবে ডাউন থেকে, তার মানে কি এই আপ আর ডাউনটা তো আমাদের বিস্তার। তাহলে এই পুরো মান এ অর্থাৎ যে টু এ কস অফ পাই ডেল বাই ল্যামডা, এই পুরোটা হচ্ছে লব্ধি তরঙ্গের বিস্তারের মান। যেখানে যেখানে এর মানটা জিরো হবে সেটা হচ্ছে ধ্বংসাত্মক, যেখানে যেখানে এর মানটা
ম্যাক্সিমাম হবে সেটা হচ্ছে কি তাহলে গঠনমূলক। তাহলে আমরা ডিপেন্ড করব যে এই গঠনমূলক হবে না এটা ধ্বংসাত্মক হবে, সেটা ডিপেন্ড করবে দশা পার্থক্যের উপর বা তাদের পথ পার্থক্যের উপর। এই ইকুয়েশনের পথ পার্থক্যটার নাম কি? ডেল। কি নাম? তাহলে ডিপেন্ড করবে কার উপরে? ডেলের উপরে। তোমরা এইটুকু টুকু, তাহলে বাকিটুকু আমি দেখাচ্ছি কিভাবে ধ্বংসাত্মক গঠনমূলক হয়। বলবে ধ্বংসাত্মক ব্যতিচারের শর্তগুলি উল্লেখ করো। 2022 সালে দিয়ে দিয়েছিল গঠনমূলক ব্যতিচারের শর্তগুলি উল্লেখ করো, কোন কোন শর্তে, এবং 2 নাম্বার দেবে, মাত্র দুটো কথা লিখতে হবে। আমরা দেখব যেখানে এই অ্যামপ্লিটিউড a ইকুয়ালস টু 0 হবে সেটাই হচ্ছে কি তাহলে ধ্বংসাত্মক। এই অ্যামপ্লিটিউডের মানটা কত? অ্যামপ্লিটিউডের মানটা হচ্ছে 2a cos অফ পাই ডেল বাই ল্যামডা। এটা সমান আমাকে কি করতে হবে? 0 করতে হবে। তাহলে কোন কোন বিন্দুগুলোতে 0 হতে পারে? আমরা এই কোথায় অ্যামপ্লিটিউডটা 0 হবে সেটা ডিপেন্ড করবে কার উপর? ডেলের উপর, পথ পার্থক্যের উপর। আর পথ পার্থক্য যেখানে যেখানে 0 হবে তখনই আমরা ইকুয়েশনে বসে দশা পার্থক্য পেয়ে যাব। তাহলে তুমি দেখো ডেল যে সমস্ত জায়গাগুলোতে 0 হতে পারে সেটা হচ্ছে 2n+1 ইন্টু λ/2, এই জায়গাগুলোতে 0 হবে। যেখানে যেখানে n ইকুয়ালস টু কত? n ইকুয়ালস টু 0 অথবা n ইকুয়ালস টু 0 অথবা যে কোনো পূর্ণ ধনাত্মক সংখ্যা, যে কোনো পূর্ণ ধনাত্মক সংখ্যা, যে কোনো পূর্ণ ধনাত্মক সংখ্যা, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু দেখবে তুমি যে ডেলের মানটা কিন্তু আমরা যা পাবো সেই মানটা যদি এখানে বসাই তাহলে অ্যামপ্লিটিউডটা কি চলে আসবে? 0। তুমি দেখো না হয় আমি প্রথমে n এর মান 0 নিচ্ছি, তাহলে ডেলের মান তুমি কত পাবে? λ/2 না? যখন n এর মান 1 নিব তখন কত পাবে? 3λ/2। যখন আমি n এর মান ধরে নাও 2 নেব তখন কত? 5λ/2। যখন আমি n এর মান আরেকটা নিয়ে নিচ্ছি, ধরে নাও 3 নিয়ে নিলাম, তাহলে কত? 7λ/2। এইগুলো পথ পার্থক্য না? এগুলো প্রত্যেকে তো পথ পার্থক্য, ডেল ল্যামডার উপর ডিপেন্ড করছে। তাহলে আমার কাছে প্রশ্ন হচ্ছে, আমি সোজা বাংলা ভাষা পাতি ভাষায় বলতে পারি যে সমস্ত জায়গাগুলোতে পথ পার্থক্য λ/2 এর অযুগ্ম গুণিতক হবে, দেখো অযুগ্ম আছে না নেই? যে সমস্ত জায়গাগুলোতে λ/2 এর অযুগ্ম গুণিতক, λ/2 এর অযুগ্ম গুণিতক, সেই সমস্ত জায়গাগুলোতে ধ্বংসাত্মক ব্যতিচার তৈরি হবে। একটা শর্ত হয়ে গেল। তুমি দেখো যে কোনো তোমাকে একটা বসে আমি ট্রাই করাচ্ছি। তাহলে 2a cos অফ পাই থাকলো ইন্টু ডেলের মান তাহলে কত? পাই বাই ল্যামডা ইন্টু ডেলের মান λ/2। তাহলে তুমি দেখো এটা আর এটা কেটে গেল, cos অফ পাই/2 এর মান কত বলো? তাহলে 0 চলে আসলো। মানটা কত চলে আসলো? 0। আবার যদি আমি দেখি আরেকটা যদি বসাই, 3λ/2 বসে দেখিয়ে দিচ্ছি। তাহলে 2a cos অফ পাই বাই ল্যামডা ইন্টু তাহলে কত হচ্ছে? 3λ/2। তাহলে এটা এটা চলে গেল। 3λ/2 মানে কি? λ/2 এর অযুগ্ম গুণিত। তার মানে 3λ/2 কে আমরা পাদে চেঞ্জ করে লিখতে পারি ল্যামডা প্লাস λ/2। অ্যাপ্রক্সিমেটলি তার মানটা আসবে কত? 0ই চলে আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এর ভ্যালুটাও 0 দিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত জায়গাতে অ্যামপ্লিটিউড a ইকুয়ালস টু 0 হবে সেটা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার। তোমাকে বেশি কিছু এগুলো দেখাতে যেতে হবে না, তুমি এটাই বলবে যে সমস্ত জায়গাতে দুটি তরঙ্গের পথ পার্থক্য ডেলের মানটা λ/2 এর অযুগ্ম গুণিতক হবে। কত গুণিতক? শুধু এটাই মনে রাখবে, 2n+1 ইন্টু λ/2। সেই সমস্ত জায়গাগুলোতে কি হবে তাহলে? ধ্বংসাত্মক ব্যতিচার। সেই সমস্ত জায়গাগুলোতে কি? ধ্বংসাত্মক ব্যতিচার। আমরা জানি পথ পার্থক্য তৈরি হলেই দশা পার্থক্য তৈরি হয়ে যাবে। তাহলে ওই সমস্ত বিন্দুগুলোতে দশা পার্থক্য কত? তাহলে এটা তো আমরা পথ পার্থক্য পেয়ে গেলাম একটা শর্ত। আরেকটা শর্ত আমরা দেখবো কি তাহলে? দশা পার্থক্য। তাহলে তোমরা দেখো দশা পার্থক্য সমান আমরা কি জানি? 2π বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। তাহলে 2π বাই ল্যামডা ইন্টু তাহলে কত? পথ পার্থক্য। একবার মানটাকে বসিয়ে দাও, 2n+1 ইন্টু তাহলে কত? λ/2। ল্যামডা ল্যামডা চলে গেল, 2 চলে গেল। তাহলে আমরা পেলাম কত? 2n+1 ইন্টু পাই। তাহলে এখানে তুমি দেখো পাই এর অযুগ্ম গুণিতক। আবার কি আছে দেখো, পাই এর অযুগ্ম গুণিতক, যেখানে n এর মান কত হবে? 0 অথবা যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। n এর মান যদি 0 বসাও তাহলে মানগুলো তুমি কত পাবে? দেখো পাই। n এর মান যদি তুমি 1 বসাও তাহলে মানগুলো কত পাচ্ছ? 3 পাই। n এর মান যদি 2 বসাও তাহলে কত পাচ্ছ? 5 পাই। এইভাবে তুমি 7 পাই চলতে থাকলো। তাহলে দেখো তো পাই এর অযুগ্ম আছে না যুগ্ম আছে?
তাহলে আমরা বলতে পারি যেখানে λ/2 এর অযুগ্ম গুণিতক হবে পথপার্থক্যগুলো, সেখানে হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার। আরেকটা শর্ত হচ্ছে যেখানে পাইটা হচ্ছে একটা দশা, পাইটা কি একটা দশা, ল্যামডাটা হচ্ছে একটা তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে যেখানে আমরা পাই এর অযুগ্ম গুণিতক পাবো সেই সমস্ত জায়গাতে আমাদের দশা পার্থক্য কি হবে, 0 চলে আসবে। মানে দশা পার্থক্য যে সমস্ত জায়গাতে পাই, 3 পাই, 5 পাই, 7 পাই, সেই সমস্ত জায়গাতে অ্যামপ্লিটিউডের মান কত আসবে, 0। আর যেখানে অ্যামপ্লিটিউড 0 সেখানে কি ধ্বংসাত্মক ব্যতিচার। বেশি বলতে যেতে হবে না, তোমাকে 2019 সালে 2 মার্কসের জন্য দিয়েছিল, তুমি এটুকুই বলবে যে ধ্বংসাত্মক ব্যতিচারের শর্তগুলি কি, তোমাকে পরীক্ষায় বলবে। তুমি বলবে যে সমস্ত জায়গাতে বা যে সমস্ত বিন্দুতে দুটি তরঙ্গের মধ্যে পথপার্থক্য λ/2 এর অযুগ্ম গুণিতক, সোজা কথায় λ/2 এর অযুগ্ম গুণিতক, সেই সমস্ত বিন্দুগুলোতে কি হবে, ধ্বংসাত্মক ব্যতিচার। নাম্বার 2, যে সমস্ত বিন্দুতে তরঙ্গ দুটি দশা পার্থক্য পাই এর অযুগ্ম গুণিতক, পাই এর কত অযুগ্ম গুণিতক, সেই সমস্ত বিন্দুতে ধ্বংসাত্মক ব্যতিচার তৈরি হবে। শর্ত কমপ্লিট। এগুলো তোমাকে বোঝানোর জন্য শুধুমাত্র দিলাম, তাহলে লিখে দাও দুটো শর্ত। যে সমস্ত বিন্দুতে, এগুলো রাফে রেখে দেবো, আগে লিখে দাও, যে সমস্ত বিন্দুতে যে সমস্ত বিন্দুতে তরঙ্গ দুটির পথপার্থক্য λ/2 এর অযুগ্ম গুণিতক, এইটুকু লিখবা, শুধু 2 মার্কস। এগুলো তোমরা রাফে এমনি রাখতে পারো যে 2n + 1 × λ/2 হলে তার মানগুলো কত কত আসতে পারে, এই সমস্ত আসবে। যদি দশা পার্থক্য এরকম হয় তাহলে মানগুলো কত কত আসতে পারে, এগুলো আসবে, অযুগ্ম গুণিতকগুলো আসবে। পরীক্ষায় দেখানোর দরকার নেই, যেটুকু লিখালাম সেটুকুই লিখবে। দেখো, গঠনমূলক ব্যতিচার বলতে আমরা এবার এর শর্তটা কি হবে। গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে শর্ত হচ্ছে দুটো শর্ত, একটা হচ্ছে পথপার্থক্য, একটা হচ্ছে কি দশা পার্থক্য। তাহলে আমরাকে লক্ষ্য হচ্ছে কি, এখানে অ্যামপ্লিটিউডটাকে কি সর্বাধিক দেখাতে হবে, সর্বাধিক দেখাতে হবে। তাহলে সর্বাধিক কোথায় হবে, পথপার্থক্যের কোন মানের জন্য, না তো বলছে ডেল ইকুয়ালস টু যদি 2n × λ/2 হয়, সোজা কথায় যেখানে n ইকুয়ালস টু 0 অথবা n ইকুয়ালস টু 0 অথবা কত হতে পারে, যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে দেখো এবার যে আমরা যদি n এর মানটা 0 বসাই প্রথমে, তাহলে ডেল এর মান কত আসবে, দেখো 0 চলে আসলো। যখন আমরা বসাবো 1, তখন কত আসবে, যখন ল্যামডা। যখন আমরা 2 বসাচ্ছি তখন কত, বা এটা আমরা বলতে পারি না, ল্যামডাটাকে আমরা লিখবো না, একটু সাজিয়ে লিখি, শুনতে ভালো লাগবে। তাহলে যখন n এর মান 1 বসাচ্ছি তখন 2 λ/2, যখন n এর মান 2 বসাচ্ছি তখন কত হচ্ছে 4 λ/2, যখন আমরা 3 বসাবো তখন কত 6 λ/2, ডট ডট এরকম চলে থাকলো। তাহলে তুমি দেখো এক্ষেত্রে এরা কি প্রত্যেককে λ/2 এর যুগ্ম গুণিতক আছে না নেই, λ/2 এর যুগ্ম গুণিতক λ/2 এর যুগ্ম গুণিতক। তাহলে আমরা বলতে পারি যে যে সমস্ত বিন্দুতে দুটি তরঙ্গের পথপার্থক্য λ/2 এর যুগ্ম গুণিতক, অর্থাৎ ডেল ইকুয়ালস টু 2n × λ/2, সেই সমস্ত বিন্দুতে অ্যামপ্লিটিউডের মান কি হবে, সর্বাধিক হবে। এবং সেই সমস্ত বিন্দুগুলোতে আমরা গঠনমূলক ব্যতিচার দেখতে পাবো। তাহলে তোমাকে একটা দেখিয়ে দিচ্ছি শুধু, তাহলে এর মান আসছে কিনা। তাহলে a = আমরা মান জানি কত, 2a cos of পাই ইন্টু ডেল বাই, তাহলে কত পাই ডেল বাই ল্যামডা। তুমি মানটাকে বসাও, তাহলে 2a থাকলো, cos of তাহলে আমাদের কত পাই থাকলো, এখানে ল্যামডা থাকলো, ডেলের মান কত একটা বসাচ্ছি, প্রথমে 0টাই বসিয়ে দাও। 0 বসালে পুরো মানটা কত হবে, cos 0 এর মান কত 1, তাহলে এর মানটা কত পেলাম, +2a। আবার তুমি দেখো 2 λ/2 দেখো, তাহলে a ইকুয়ালস টু কত, 2a cos of পাই ইন্টু পাই বাই ল্যামডা ইন্টু ডেলের মান কত 2 λ/2। তাহলে ল্যামডাও চলে গেল, 2ও চলে গেল, cos পাই এর মান কত
-1, তাহলে -2a। আমরা তো জানি এর বিস্তার উপরের দিকে আর নিচের দিকে বাড়বে, উপরের দিকে যতটুকু বাড়বে নিচের দিকে ততটুকু বাড়বে। এটাও সর্বাধিক মান বোঝায়, এটাও সর্বাধিক মান বোঝায়, শুধু উপর আর নিচের জন্য পজিটিভ নেগেটিভ বোঝায়। তাহলে আমরা দেখতে পেলাম যে যে সমস্ত জায়গাতে দুটি তরঙ্গের মধ্যে পথ পার্থক্য λ/2 এর যুগ্ম গুণিতক, সেই সমস্ত বিন্দুতে কি তৈরি হচ্ছে, তাহলে গঠনমূলক ব্যতিচার। একটা শর্ত হয়ে গেল। তাহলে এবার দশা পার্থক্য কত হবে দেখো। তাহলে দশা পার্থক্য সমান তাহলে কত আমাদের ক্ষেত্রে, দশা পার্থক্য সমান হচ্ছে 2π/λ ইন্টু তাহলে কত পথ পার্থক্য। পথ পার্থক্যের মান কত, 2n ইন্টু λ/2। এটা হলো সূত্র, তুমি বেশি কিছু মনে রাখতে যাবে না। তাহলে 2n ইন্টু λ/2। তাহলে এখানে ল্যামডা চলে গেল, 2 চলে গেল, তাহলে পড়ে থাকলো কত, 2n পাই, যেখানে n এর মান কত 0 থেকে শুরু করে যে কোনো পূর্ণ ধনাত্মক সংখ্যা। তাহলে তুমি এক্ষেত্রেও তুমি যে মানগুলো পাবে, তুমি n এর মান যখন 0 বসাচ্ছ তখন কত 0, n এর মান যখন 1 তখন কত 2 পাই, n এর মান যখন 2 তখন 4 পাই, n এর মান যখন 3 তখন কত হচ্ছে 6 পাই। তাহলে পাই এর কি পাচ্ছ, যুগ্ম গুণিতক। তাহলে সোজা কথায় যে সমস্ত বিন্দুতে তরঙ্গ দুটির পথ পার্থক্য λ/2 এর যুগ্ম গুণিতক, অর্থাৎ del equals to 2n into λ/2, সেখানে কোন ব্যতিচার, গঠনমূলক। নাম্বার 2, যে সমস্ত বিন্দুতে তরঙ্গ দুটির মধ্যে দশা পার্থক্য 2n পাই, অর্থাৎ পাই এর যুগ্ম গুণিতক, সেই সমস্ত বিন্দুতে কি তৈরি হয়, তাহলে গঠনমূলক ব্যতিচার। চট করে লিখে ফেলো 1 নম্বর দিয়ে। যে সমস্ত বিন্দুতে যে সমস্ত বিন্দুতে তরঙ্গ দুটির পথ পার্থক্য λ/2 এর যুগ্ম গুণিতক, λ/2 এর যুগ্ম গুণিতক ব্র্যাকেটের মধ্যে লিখে রাখবা del equals to 2n into λ/2। λ/2 এর যুগ্ম গুণিতক ব্র্যাকেটের মধ্যে লিখে রাখো del equals to 2n into λ/2। সেই সমস্ত বিন্দুতে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হয়। পরেরটা লিখে দাও। যে সমস্ত বিন্দুতে তরঙ্গ দুটির দশা পার্থক্য পাই এর যুগ্ম গুণিতক, সেই সমস্ত বিন্দুতে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হয়। খুশি করা, আবার বেশি খুশি ভালো নয়। খুশিতে একজন মারা গেল কত রাত্রি দিকে মারা গেছে, সকালে খবর পেলাম। দিয়ে প্রথমে একটু আতঙ্ক হয়ে গেছিলাম, খবরটা পাওয়ার পর। আতঙ্ক হওয়ার কারণ আছে, আমি যেহেতু এক্সট্রা বই পড়তে ভালোবাসি, এটা আমার নেশা। তো গত রাত্রে আমি প্রায় 11টার পর একটা বই পড়তে বসলাম। সেখানে হার্ভার্ড ইউনিভার্সিটির কিছু ঘটনা পড়ছিলাম। হার্ভার্ড ইউনিভার্সিটি হচ্ছে যাকে মানে কি জানো, প্রেসিডেন্ট ইউনিভার্সিটি বলা হয়। হার্ভার্ড ইউনিভার্সিটি আর একটা নাম হচ্ছে প্রেসিডেন্ট ইউনিভার্সিটি, মানে সমস্ত ইউনিভার্সিটির মধ্যে একটা রাজা ইউনিভার্সিটি। ওর ইতিহাস পড়তে গিয়ে ওরা কিন্তু একটা জরিপ দিচ্ছে, একটা তালিকা দিচ্ছে যে বিগত 30 বছরে আমাদের ইউনিভার্সিটি থেকে যতটি পড়াশোনা করে বেরিয়েছে ভালো ভালো জায়গায়, যারা আজকে স্থায়িত্ব, যারা স্টেবল,
তাদের ইতিহাসটা জরিপ দিচ্ছে, কিন্তু যারা ব্যর্থ তাদের দিচ্ছে না। হারভার্ডেও ব্যর্থ হয়েছে অনেক, কেউ না হওয়া নয়। যারা ওখান থেকে পড়াশোনা করে সাফল্য পেয়েছে তাদের ইতিহাসে দেখছে 30 বছরের ইতিহাস দেখালো। 30 বছরের ইতিহাসে লেখা আছে যারা সফল তারা অপচয় কোথাও সময় নষ্ট করেনি। এটা দেখাচ্ছে তারা অপচয় কোথাও সময় নষ্ট করেনি, সম্পূর্ণ সময়টা তারা পড়াশোনা ভালো কাজের প্রতি ব্যয় করেছে এবং তারা কোনরূপ রিলেশনের যুক্ত ছিল না। যেই গল্পটা তোমরা হাসবে, শুধু এখান থেকে নলেজ নেওয়ার ব্যাপার আছে। অনেকক্ষণ ধরে জরিপটা পড়লাম, প্রায় আমাকে পড়তে 30 থেকে 40 মিনিট লাগলো। অনেক লম্বা ইতিহাস, শর্টে তোমাদেরকে শোনাচ্ছি যে এই ইউনিভার্সিটির 30 বছরের যতটি সাফল্য তাদের মধ্যে তারা অপচয় সময় নষ্ট করেনি, কোনো সম্পর্কে জড়িত ছিল না, তারাই সফল হয়েছে। যারাই জড়িয়েছিল তারাই আজকে ধ্বংসের পথে চলে গেছে। ওখানে একজন সায়েন্টিস্ট একটা তথ্য দিচ্ছে যে যদি কোনো মানুষের মাথা থেকে ডোপামিন নামক হরমোন, আমি তো বায়োলজি কম বুঝি, হরমোন বলেছে মানে নিশ্চয়ই বায়োলজি আছে, এরকম বুঝতে পারলাম। ওরা বলছে ডোপামিন নামক হরমোনটা যদি মাথা থেকে 200 বেরিয়ে আসে, কত, যদি 200 বেরিয়ে চলে আসে, ওই মানুষটা এত এক্সাইটেড খুশি হবে যে সে বাবাকে মা বলবে, বউকে মা বলবে, মাকে বউ বলবে। হাসির কিছু নয়, এটা হাসি বললাম আমি। এতটা এক্সাইটেড, তুমি দেখবা যারা মদ খায়, মদ খেতে দেখেছো কোনোদিন কাউকে? বাবাকে ঠিকভাবে বাবা বলতে পারবে? বাবাকে যে সে ভাষায় গালি দেবে। তার মানে বলছে একটা মানুষ যখন মদ খেয়ে, এক্সাম্পল দিচ্ছে ওরাই, একটা মানুষ যখন মদ খেয়ে মাতলামি করে অতিরিক্ত সীমায়, তখন তাদের রিসার্চ করে পাওয়া গেছে 200-র কাছাকাছি ডোপামিন বেরিয়ে আসে। কত? তার মানে তুমি খুশির চোটে যদি তোমার মাথা থেকে 200 ডোপামিন বের করতে পারো, তাহলে তুমি ভুল বকবে, এটা স্বাভাবিক। কাকে কি বলতে হয় তুমি জানবে না। বলছে যে যদি কোনো একজন মানুষ কোনো রিলেশনে যুক্ত থাকে, তাহলে তার মাথা থেকে 250 ডোপামিন বেরিয়ে আসে। কত? তোমাকে বাস্তব এক্সাম্পল দিচ্ছি আমি। 250 বেরিয়ে আসে। সে কতটা এক্সাইটেড থাকে, কতটা খুশিতে থাকে। আর এতটা যদি বেরিয়ে আসে, তাহলে দুনিয়া বলে কোনো হুঁশ থাকবে? কোনো হুঁশ থাকবে না। আর এতটা যদি ডোপামিন মাথা থেকে বেরিয়ে আসে, তাহলে ও কি সাকসেস পাবে জীবনে? জিন্দেগিতে পাবে না। রাত্রে পড়লাম, সকালবেলা একটা মিশন থেকে SMS ঢুকছে, আমাদের মিশনের একজন ছাত্রী মারা গেল, তার জন্য আমাদের পুরো পরিবার শোকাহত। নাম বলবো না, সবাই চিনে ফেলবে সেই জন্য। তো তারপরে আমি একটু আমার হাতটা কেঁপে উঠলো যে আমি এখন বিভিন্ন মিশনে যেহেতু আমি পড়াচ্ছি, আমার গ্রুপে এসছে, আমার কোন ছাত্রীটা মারা গেল, এটা দুঃখ লাগবে সাধারণত, এই বয়সে মারা যাচ্ছে মানে। আমি মিশনে ফোন করলাম, মিশন বলছে যে এই বছরের না স্যার, 2020 ব্যাচে, 2020 ব্যাচে। আমি বললাম 2020 ব্যাচের কে? তো বলছে স্যার আপনি তো চিনতে পারবেন, আপনি তো গত বছর থেকে আসছেন। তো একজন ছাত্রী মারা গেল। তারপর একজন মাস্টারকে ফোন করলাম, সেই ছাত্রীটা কে, মারা গেল কেন? মারা যাওয়ার পরে দেখলাম আবার যে মাস্টারকে ফোন করলাম, কপাল কত ভালো, তার গ্রামেরই মেয়েটা। মেয়েটা কোনো রিলেশনে যুক্ত ছিল, ছেলেটা তাকে বিয়ে করতে চায়নি, সঙ্গে সঙ্গে ফাঁসি করে দিয়েছে। সঙ্গে সঙ্গে। কাল মিশরের নাম বলবে না, হ্যাঁ জানো তাহলে নাম বলবে না। হ্যাঁ, তো এবার আচ্ছা ঠিক আছে। তো এবার ব্যাপারটা হচ্ছে কি, যে তাহলে তার মাথা থেকে কতটা রিলিজ হয়েছে? 250। এতটা যদি ডোপামিন বেরিয়ে আসে, তার ডিসিশন নেওয়ার ক্ষমতা কখনোই থাকবে না যে বাবাকে মা বলবো না মাকে বাবা বলবো। তার মানে কি, ওই মেয়েটার ক্ষেত্রে নিশ্চয় 250 বেরিয়ে এসছে। আর 250 বেরিয়ে আসলে তার সফলতায় যাওয়া কিন্তু খুবই টাফ। চলে গেছে একবারে মেন সফলতায়। চলো, তীব্রতা। তো তীব্রতার পয়েন্টে পরীক্ষায় কোশ্চেন আসবে না, কিন্তু এখান থেকে একটা ম্যাথ টানার চান্সেস রয়েছে। এবছর 2 মার্কসের জন্য একটা ম্যাথ টানার চান্স রয়েছে এখান থেকে। ব্র্যাকেটের মধ্যে লিখে রাখতে পারো, প্রমাণ আসবে না, ম্যাথ দিতে পারে 2 মার্কের জন্য। এবার দেখো ইন্টেন্সিটি, আমাদের একটা সূত্র হচ্ছে ইন্টেন্সিটি প্রপোর্শনাল টু বিস্তারের বর্গের। কার? এটা কার ইন্টেন্সিটি বের করছি? ব্যতিচারের। তার মানে কি লব্ধিটার হবে। তাহলে লব্ধি ইন্টেন্সিটির সূত্রটা কি হবে? I প্রপোর্শনাল টু A, তার তাহলে কি হবে? স্কোয়ার। লব্ধি বিস্তারটা কত ছিল? A ছিল। এর মানটা কত স্যার? 2A cos of pi del by lambda। তাহলে I প্রপোর্শনাল টু, তাহলে আমি কি লিখতে পারি? 2A মানে কি 4A স্কোয়ার cos স্কোয়ার পাই ডেল বাই তাহলে কত? ল্যামডা।
সমানুপাতিক চিহ্নকে উঠালে একটা কনস্ট্যান্ট নিব 4a², এই কনস্ট্যান্টের মানটা হচ্ছে 1, cos স্কোয়ার পাই ডেল বাই তাহলে কত হচ্ছে ল্যামডা। এখানে দেখো এইটুকুর মানটাকে আমি ধরলাম কত i0 ইকুয়ালস টু হচ্ছে আমার 4ka তার স্কোয়ার, আর পাই ডেল বাই ল্যামডাকে আমি ধরলাম ফাই, এটা একটা কোণ, দশা কোণ। তাহলে আমি লিখতে পারি i ইকুয়ালস টু i0 cos স্কোয়ার ফাই। এই ইকুয়েশন থেকে একটা 2 মার্কের অঙ্কগুলো সম্ভবত পাই, কারণ এখানে আইটা কি ইন্টেন্সিটি কার, লব্ধি তরঙ্গের, i0টা কে শীর্ষমান কার, লব্ধি তরঙ্গের, ফাইটা কি দশা কোণ। তোমাকে বলে দেবে দুটি তরঙ্গ পরস্পর থেকে এত দশায় যাচ্ছে, 30 45 কিছুটা বলে দিল, এবং তার ক্ষেত্রে লব্ধি ইন্টেন্সিটির শীর্ষমান তোমাকে বলে দেবে, বলবে এটা কত, এটা বলে দেবে এটা কত, তোমাকে বের করতে বলবে। একটা 2 মার্কের ছোট্ট করে ম্যাথ ওঠার চান্স রয়েছে। এবার i ইকুয়ালস টু i0 cos স্কোয়ার ফাই, তোমাকে হয়তো i0 এর মান না বলে a এর মান বলতে পারে, a এর মান বের করতে বলে তুমি এখান থেকে কিন্তু বের করতে পারবে না। কে এর মানটা হচ্ছে 1, এর মান যত বলবে তার বর্গের স্কোয়ার করে 4 গুণ করে দেবে, তাহলে তুমি এখানে i0 এর মানটা পেয়ে গেলে। তাহলে এই ইকুয়েশনটা থেকে একটা ম্যাথ দিতে পারে। তবে 1 বছর পরীক্ষায় কোশ্চেন এসছে, একটু দাঁড়াবেন স্যার, 1 বছর পরীক্ষায় কোশ্চেন এসছে যে এই ইন্টেন্সিটি ভার্সেস তরঙ্গ দৈর্ঘ্য, ইন্টেন্সিটি ভার্সেস দশা, এর মধ্যে একটা লেখচিত্র অঙ্কন করো। খুবই ভালো কোশ্চেন। আমরা দেখেছিলাম, আমরা যদি ধরে নিই এটা একটা আমরা অক্ষ বরাবর বিভাজিত করলাম, তাহলে এই দিকগুলো কি হবে পজিটিভ, এই দিকগুলো কি হবে তাহলে নেগেটিভ মান। আমরা জানি যে গঠনমূলক ব্যতিচার এবং ধ্বংসাত্মক ব্যতিচার তৈরি হয় কোন কোন পজিশনগুলোতে, দশার কত কত মানে। আর আমরা এটুকুও জানি যে গঠনমূলক ব্যতিচারী হোক আর ধ্বংসাত্মক ব্যতিচারী হোক, আমরা ঝালরে দেখলাম, ঝালরে যেখানে দেখেছিলাম কেন্দ্রীয় উজ্জ্বল পরিটা খুবই উজ্জ্বল ছিল, একটু বড় ছিল, তারপরে উজ্জ্বলের পরে একটা অন্ধকার হবে, অন্ধকারের পরে আবার কি হবে একটা আলো হবে, আবার অন্ধকার হবে, আবার কি হবে আলো হবে। তার মানে অন্ধকারগুলো যতটা চৌড়া থাকবে আলোগুলো ঠিক ততটাই চৌড়া থাকে। তার মানে ব্যতিচার ঝালর যদি তৈরি হতে হয় তাহলে এদের প্রত্যেকটা বেদ কি হতে হবে, সমান হতে হবে, কেন্দ্রীয় চরমবিন্দু বাদে দিয়ে। বাকি এপারেও সেম ঘটনাগুলো ঘটবে, এপারেও সেম ঘটনা, উপরেও সেম ঘটনা ঘটবে, কেন্দ্রীয় চরমবিন্দু বাদ দিয়ে। তাহলে আমাদের কাছে প্রশ্ন হচ্ছে এদের প্রত্যেকটার বেদ কি হবে, সমান হবে। অন্ধকার বিন্দুর বেদ যতটুকু চৌড়া হবে উজ্জ্বল বিন্দু ততটুকু চৌড়া হবে। উজ্জ্বলটার নাম হচ্ছে গঠনমূলক আর অন্ধকারটার নাম হচ্ছে ধ্বংসাত্মক। তাহলে যেখানে উজ্জ্বল বিন্দু তৈরি হচ্ছে সেখানকার যে সর্বাধিক তীব্রতা তার মান কত হচ্ছে 4 × a², কতটুকু হচ্ছে। তাহলে এর যে গ্রাফ সেটা কেমন হবে, এর গ্রাফটা অ্যাকচুয়ালি হবে আমাদের ক্ষেত্রে, অ্যাকচুয়ালি গ্রাফটা হবে এইরকম। এরকমই চলতে থাকবে, এই চূড়াটা কিন্তু সমান হবে, এই চূড়া প্রত্যেকটা কি হবে সমান হবে। কারণ তুমি দেখো যে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় চরমবিন্দু, এই কেন্দ্রীয় চরমবিন্দু বাদ দিয়ে তার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যতগুলো এটাকে বলা হয় কি ধ্বংসাত্মক, এটা কি বলা হয় ধ্বংসাত্মক, আর এগুলোকে কি বলা হয় তাহলে গঠনমূলক। গঠনমূলকের সার্ভার এদিক বরাবর ইন্টেন্সিটি কাজ করাও, এদিক বরাবর দশা কাজ করাও। তাহলে তুমি দেখো যেখানে ধ্বংসাত্মক পেয়েছো সেখানে দশার মান কত, পাইয়ের অযুগ্ম, পাইয়ের কত, তাহলে এটাকে যদি তুমি পাই মনে করো তাহলে এটা কত হবে 3 পাই, এটা কত হবে তাহলে 5 পাই, এটা কত হবে 7 পাই, তাহলে এটা একই রকম ভাবে তাহলে কত হবে পাই 3 পাই 5 পাই, এভাবে চলতে থাকবে। এই লেখচিত্রটাই পরীক্ষায় এসছে আমাদের মাত্র 2 মার্কের জন্য। তাহলে এইটুকু থেকে এইটুকু টুকে নিবা, পরীক্ষায় আসবে না এটা, ওটা আসবে, এটা থেকে ম্যাথ আসার চান্স রয়েছে, ছোট্ট করে টুকে নেবে তোমরা। তীব্রতা ভার্সেস, এটা কি বললাম তাহলে আই ভার্সেস দশা, ব্যতিচারের লেখচিত্র। বুঝতে পারলে না, তুমি যা দিতে পারো। আমরা দেখতে পেলাম ব্যতিচার দুটো তৈরি হয়, একটা হচ্ছে গঠনমূলক আর হচ্ছে ধ্বংসাত্মক। তাহলে গঠনমূলক ব্যতিচারগুলোতে তীব্রতার মান কি হবে সর্বাধিক, আর ধ্বংসাত্মকের মান কি হবে 0। তাহলে এই পজিশনগুলো কি বলে তরঙ্গের 0 পজিশন, এই পজিশনগুলো কি বলে 0 পজিশন, আর এই পজিশনগুলো কি বলে শীর্ষ মান। তাহলে উপর দিক বরাবর কে কাজ করছে, ইন্টেন্সিটি, কে কাজ করছে, ওই যে তীর দিয়েছে দেখ ইন্টেন্সিটি কাজ করছে। তাহলে এই পজিশনগুলো কি হবে হাই ইন্টেন্সিটি, হাই ইন্টেন্সিটির মান কত, এই দেখ I প্রপোর্শনাল টু a², I প্রপোর্শনাল টু a², বুঝতে পারলি না।
কারণ তুই দেখ, আমরা জানি বিস্তার হচ্ছে এ, বিস্তার কত, একটা তরঙ্গ এদিক থেকে আসছিল তার জন্য বিস্তার হচ্ছে এ, আর একটা তরঙ্গ এদিক থেকে আসছিল তার জন্য বিস্তার হচ্ছে এ, তাহলে লব্ধি বিস্তার কত হবে, এ প্লাস এ সমান তাহলে কত হচ্ছে 2a। এটা হলো ব্যতিচারের লব্ধি বিস্তার। তাহলে ব্যতিচারের লব্ধি বিস্তার যদি 2a হয় তাহলে ইন্টেন্সিটি কত হবে, I প্রপোর্শনাল টু বিস্তারের বর্গের সমান। তাহলে এটার বর্গের সমান, তাহলে 2 এর বর্গের সমান, তাহলে I প্রপোর্শনাল টু কত রে, 4a স্কয়ার। তার জন্য আমি বললাম যে এই সমস্ত বিন্দুগুলো হচ্ছে 4a স্কয়ার। বুঝতে পারলি না, এইটুকুই বলেছিলাম। NB দিয়ে দেখো, ক্লাস 11 এর ভেক্টর চ্যাপ্টারের সূত্র আমি জিজ্ঞাসা করব, তোমরা মনে করো সবটি সূত্র কি কি পড়েছো একদিক থেকে। I প্রপোর্শনাল টু a স্কয়ার, সব রাজাকে দিয়ে দিবে, রাজা তুমি বলবে। রাজা যখন চাকরি পাবে তখন ওই বন্ধুই বলবে, মাথা চুলকাবে এরকম। যত খাস দোস্ত হোক, যত হোক, এরকম দেখে নিয়েছি আমরা যে খুব কাছে ঘুরছিল, ও যখন চাকরি পেয়ে যাবে ওর চুলকানি বেড়ে যাবে, যত কাছের হোক। এটা স্বাভাবিক, কিন্তু তুমি বলে না সবার। আর দুজন পেলে তো খুশিতে খুশি, আর না পেলে ও বাড়িতে গিয়েও ভাববে যে ও পেয়ে নিল। একদিন না হলেও কারোর সঙ্গে বলবে ও তো আমার সাথে লুজ ছিল, একটা কথা বলবেই, কিন্তু এটা বাস্তব তোমাকে। আর তোমরা এইগুলো জিনিস উপলব্ধি কম করতে পারবে কিছুদিন পরে পারবে। এবার দেখো, আমি I প্রপোর্শনাল টু কত বললাম এদিকে স্যার, a স্কোয়ার। আমরা জানি ব্যতিচারের ঘটনায় দুটো তরঙ্গ গিয়ে মিলিত হয়, তাদের বিস্তার প্রায় কি থাকে, সমান। তাহলে একটার বিস্তার আমি ধরে নিচ্ছি a1 ধরলাম, আর একটার বিস্তার ধরলাম কত, a2, ধরে নাও আলাদা নিয়ে গেছে। তো তাহলে তাদের লব্ধি বিস্তার কত হবে, লব্ধি বিস্তারের সূত্র আমরা জানতাম a ইকুয়ালস টু, বা a ইকুয়ালস টু লব্ধি বিস্তারের সূত্র ছিল a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 cos অফ ফাই বা থিটা। দুটি তরঙ্গ তাদের বিস্তার যদি আমরা ধরে নিচ্ছি a1 a2, তারা যদি এক জায়গায় উপরই পাতিত হয় আলাদা বিস্তার নিয়ে, তাহলে তাদের ক্ষেত্রে লব্ধি বিস্তারের সূত্র হচ্ছে a ইকুয়ালস টু a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 cos ফাই। সূত্রটাকে ঠিক লিখেছি, রুট হবে স্যার। তার মানে এর মাথায় রুট আসবে, এটা হলো লব্ধি বিস্তারের সূত্র, এটা হচ্ছে লব্ধি বিস্তারের সূত্র। তাহলে লব্ধি বিস্তার যদি এত হয় তাহলে লব্ধি ইন্টেন্সিটি কত হবে স্যার, লব্ধি ইন্টেন্সিটি হবে তাহলে কি বর্গের সাথে সমান হবে, হবে না? তাহলে রুটটা উঠে যাবে, তাহলে কত হবে a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 cos অফ তাহলে কত 5। আমি কিছুক্ষণ আগে বললাম ইন্টেন্সিটি কার সাথে সমান হবে, বর্গের সাথে সমানুপাতিক। 1 কে কনস্ট্যান্ট করে আমি সমান করলাম, সমানুপাতিক ধ্রুবককে কে ধরলাম, কে এর মান কত ধরলাম 1। এবার তুমি দেখো তাহলে a সমান তাহলে কত হবে বলো, রুট ওভার অফ I। তাহলে a1 সমান তাহলে কত হবে বলো, রুট ওভার অফ I1। তাহলে আমরা a1 যদি স্কোয়ার হয়, যদি a1 কে স্কোয়ার করো তাহলে আমি কি লিখতে পারি, বুঝতে পারছো জায়গাগুলো কি? যদি আমি a1 কে স্কোয়ার করি তাহলে কি লিখবো, I1। তাহলে এখানে কি লিখবো I1, এখানে কি লিখবো I2, 2 ইন্টু a1 এর জায়গায় কি লিখবো, রুট ওভার I1। তাহলে রুট ওভার I1 I2 cos অফ 5 লিখতে পারি না, পারি না? তাহলে যদি এটা হয় তাহলে I ইজ ইকুয়াল টু এটা পেলাম, তাহলে এর সূত্র কি হবে বলো, এর সূত্র কি? এটাকে কি আমি এভাবে লিখতে পারি না যে রুট ওভার I1 তার স্কোয়ার রুট ওভার I2 তার স্কোয়ার, লিখতে পারি না, পারি না? ফ্রেশ করে লিখি একটু। তাহলে তুমি দেখো আমি আগে আগে আলাদা করে লিখছি, পরে রুট দিচ্ছি। তাহলে এটাকে আমি লিখছি I1 প্লাস এটাকে লিখছি আমি I2 প্লাস এটাকে আমি লিখছি 2 রুট ওভার অফ I1 ইন্টু তাহলে কত I2 cos অফ 5। এটাকে আমি লিখতে পারি ইচ্ছাকৃতভাবে রুট ওভার অফ I1 তার স্কোয়ার প্লাস রুট ওভার অফ I2 তার স্কোয়ার প্লাস 2 রুট ওভার অফ I1 ইন্টু তাহলে কত হচ্ছে I2 cos অফ 5। I ইকুয়ালস টু, এটা কার সূত্র স্যার? তুমি ভালো করে দেখো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কার সূত্র, a প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার যদি সূত্র হয় তাহলে আমি এটাকে লিখতেই পারি যে রুট ওভার অফ I1 প্লাস রুট ওভার অফ তাহলে কত হচ্ছে I2 তার কি হচ্ছে তাহলে হোল স্কোয়ার। তাহলে আমরা একই রকম ভাবে যদি এরা মানে a1 প্লাস a2 যদি নিয়ে যেত
সেম দশায় যদি যেত তাহলে প্লাসের সূত্র, যদি বিপরীত দশায় যেত তাহলে কার সূত্র পড়তো? মাইনাস। এটা কার ক্ষেত্রে আমি লাগিয়েছি তাহলে? সমদশা। এবার যদি তুমি বিপরীত দশায় নিয়ে যাও, সমদশায় গেলে ফাই এর মান কত হবে? 1। সমদশায় মানগুলো কত আসবে? 1। তাহলে এটার মান আমি একবার আর বসালাম না, তোমাদের বলে দিলাম। সমদশায় গেলে পায়ের মানগুলো বসাবে, 2 পাই এর সমস্ত মানগুলো বসাবে, তোমরা কত পাবে? পজিটিভ 1। সমদশা মানে কত? 0, 2 পাই, 4 পাই, 6 পাই, যত জোড় পাই পাবে তার মান কত? 1। তাহলে এইটুকুর মান হয়ে যাবে 1। তাহলে টিকবে কত? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস অফ 2ab, তাহলে a প্লাস b তার হোল স্কয়ার। এবার যদি বিপরীত দশায় যাই, তাহলে বিপরীত দশায় যদি যাই, তাহলে বিপরীত দশার ক্ষেত্রে আমরা বলতে পারি লব্ধি আইটা সমান, একবার আমি করছি আর ডিটেলে যাচ্ছি না, শুধুমাত্র এখানে কি আসবে? মাইনাস। এখানে কি আসবে? মাইনাস। তাহলে আমাদের কত সূত্রটা আসবে? যে রুট ওভার অফ i1 মাইনাস রুট ওভার অফ, তাহলে কত হচ্ছে বলো? i2, তাহলে তার কত হচ্ছে? হোল স্কয়ার। তাহলে তুমি দেখতে পেলে যখন বিপরীত দশায় যাবে তখন এই সমস্ত জায়গায় মান কত আসবে? পাই আসবে, 3 পাই আসবে, 5 পাই আসবে, আর যত বিজোড় পাই তার মান কত হচ্ছে? -1। এই মাইনাসের জন্য এখানে অ্যাকচুয়ালি কি আসবে? বুঝতে পারলে না? লব্ধির সূত্র তো এটা। যদি এখানে পজিটিভ থাকে তাহলে a প্লাস b তার হোল স্কয়ার, যদি এখানে নেগেটিভ থাকে তাহলে কি? a মাইনাস b তার হোল স্কয়ার। যখন সমদশায় যাবে তখন এর মানটা হচ্ছে পজিটিভ 1, যখন বিপরীত দশায় যাবে তখন এর মানটা নেগেটিভ 1। তাহলে নেগেটিভটা এখানে চলে আসবে, তাহলে অ্যাকচুয়ালি হবে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস কত? 2ab। তাহলে তার সূত্রটা কত হবে? এটা ইন্টেন্সিটি যদি দুটোর যোগ হয় তাহলে ইন্টেন্সিটি ম্যাক্সিমাম হয়, যদি বিয়োগ হয় তাহলে কি হবে? মিনিমাম হবে। তাহলে এটা ম্যাক্সিমাম না এটা ম্যাক্সিমাম? এটা ম্যাক্সিমাম। তাহলে আমি লিখতে পারি আই ম্যাক্স সমান তাহলে কত? রুট ওভার অফ i1 প্লাস রুট ওভার অফ i2 তার হোল স্কয়ার, আর আই মিন সমান তাহলে কত বলো? রুট ওভার অফ i1 মাইনাস রুট ওভার অফ তাহলে কত? i2 তার হোল স্কয়ার। তাহলে অতএব আই ম্যাক্স বাই আই মিন কত? আই ম্যাক্স বাই আই মিন সমান তাহলে কত বলবো আমরা? রুট ওভার অফ i1 প্লাস i2 রুট ওভার অফ i1 প্লাস অফ রুট ওভার অফ তাহলে কত? i2 তার হোল স্কয়ার বাই রুট ওভার অফ i1 মাইনাস রুট ওভার অফ তাহলে কত? i2 তার হোল স্কয়ার। এটা একটা সূত্র দিয়ে ম্যাথ করতে হতে পারে তোমাকে। ইন্টেন্সিটি দিয়ে আই ম্যাক্স আই মিন চাইবে, বা আই ম্যাক্স আই মিনের অনুপাত দিয়ে তোমাকে i1 i2 চাইবে, বা আরেকটা আমরা করতে পারি রুট ওভার i1 টা কার মান দেখো তো? a1 এর মান। তাহলে আমি এখানে লিখতে পারি না যে a1 প্লাস অফ a2 ডিভাইডেড বাই a1 মাইনাস অফ তাহলে কত? a2। এটা লেখা যায় না? যায় না। তাহলে আমরা বলতে পারি যে a1 প্লাস a2 মানে a ম্যাক্স, a1 মাইনাস a2 মানে কি? a মিনিমাম। লেখা যাবে কিরকম? এই সূত্র থেকে ম্যাথ দেবে, মনে রাখা যাবে? এগুলো কোনো ম্যাথ কাজে লাগবে না, শুধু সূত্রটা বোঝানোর জন্য। যদি তোমাকে রেয়ান মার্টিনে তোমরা প্রমাণ দেখতে পাবে, তোমাকে বলবে যে দুটি তরঙ্গ বিপরীত দিক থেকে আসলো, তাদের ইন্টেন্সিটি i1 i2 হলে প্রমাণ করো যে i max বাই i min ইকুয়ালস রুট ওভার i1 মাইনাস রুট ওভার i1 প্লাস রুট ওভার i2 তার হোল স্কয়ার বাই রুট ওভার i1 মাইনাস রুট ওভার i2 তার হোল স্কয়ার। করতে পারবে না? কোনো অসুবিধা নেই, শুধু বলবে আমরা জানি যে কোনো তরঙ্গের ইন্টেন্সিটি তার বিস্তারের বর্গের সাথে সমান। এবার বাকি হুবহু সব টুকে দেবে। এই জায়গাটা ম্যাথ আসার একটা জায়গা, আর একটু আগে শিখালাম একটা জায়গা, দুটো জায়গা আর একটা জায়গা আছে, মাত্র 3টে জায়গা থেকে ম্যাথ দেবে। চলো টুকে নাও। তোমরা মাইনাসের সূত্র লিখেছো। মাইনাসের সূত্র মানে কি? 2 রুট ওভার i1 i2 আগে মাইনাস লাগবে, যেখানে তোমরা পজিটিভ করেছো সেখানে সমদশা লিখো ব্র্যাকেটে। সমদশার ক্ষেত্রে cos phi এর মান কত? 1। আর বিপরীত দশার ক্ষেত্রে কি হবে? cos phi এর মান -1। ওই কথাগুলো লিখে রাখবে, নাহলে ভুলে যেতে পারো তোমরা। আর যদি তোমাদেরকে এটা প্রমাণের আকারে দেই, যদি দেই, তখন তোমরা একটু চেঞ্জ করতে হবে জায়গা কোথায়, কোনো জায়গায় চেঞ্জ হবে না, শুধু এটাই বলতে হবে যে ধরা যাক দুটি সুসংগত উৎস বা দুটি উৎস থেকে সৃষ্টি তরঙ্গের বিস্তার a1 ও a2 হলে লব্ধি বিস্তার a ইকুয়ালস টু এটা। বুঝতে পারলে না ভাষাটা? হয়তো a1 টা কি? একটা তরঙ্গের বিস্তার। a2 টা কি? আর একটা তরঙ্গের বিস্তার। তাহলে আমরা বলবো দুটি উৎস থেকে সৃষ্টি তরঙ্গের, ধরা যাক দুটি উৎস থেকে সৃষ্টি তরঙ্গের বিস্তার a1 ও a2 হলে, a1 ও a2 এরা উপরই পাতিত ঘটলে লব্ধি বিস্তার a ইকুয়ালস টু কত? এটা। এটা কার সূত্র? লব্ধি বিস্তারের সূত্র। যদি প্রমাণ আকারে দেই তাহলে এইটুকু লিখবে, বাকি কোনো কিছু আর দরকার নেই। সাধারণত প্রমাণ দেবে না, যদি দিয়ে দেয় তাহলে এইটুকু লিখবে, শুধু ব্র্যাকেটের মধ্যে কোথাও লিখে রেখে দাও যে ধরা যাক
ধরা যাক দুটি উৎস থেকে নির্গত তরঙ্গের বিস্তার A1 ও A2 দুটি উৎস থেকে নির্গত তরঙ্গের বিস্তার A1 ও A2 দাঁড়ি তরঙ্গ দুটি উপরিপাতিত হলে লব্ধি তরঙ্গের বিস্তার ক্যাপিটাল এ ইকুয়ালস টু সূত্রটা। তরঙ্গ দুটি উপরিপাতিত হলে লব্ধি তরঙ্গের বিস্তার, আর লিখতে হবে না, প্রমাণ চাইলে এটুকু। স্থায়ী ব্যতিচার এর শর্ত এই শর্তটা পরীক্ষায় দুইবার এসছে, এইচএস 2014 আর 2016 সাল, এবং এর পেটের ভিতর থেকে আবার একটা কোয়েশ্চেন টেনেছে 2013-2015-তে। এইচএস 2013 আর একটা হচ্ছে 15 সাল। টোটাল শর্তগুলো এসছে দুইবার, 2014 আর 16। এর মধ্যে একটা শর্তকে পরীক্ষায় আবার দুবার দিয়ে দিয়েছে, একটা হচ্ছে 13 আর একটা হচ্ছে গত যে 15। শর্তগুলো কি কি দেখো। আমাদের ইয়াং বলেছিল যে যখন আমরা দ্বিরেখাছিদ্র পরীক্ষা ব্যবস্থা করব, এই পরীক্ষা ব্যবস্থায় কোন ধরনের আলো লাগবে? একবর্ণী আলো। কোন ধরনের আলো? এটা একটা শর্ত। স্থায়ী জমি যদি ব্যতিচার পেতে চাও, তুমি যদি ব্যতিচারগুলোকে ঝালরের মতো দেখতে চাও, যে একটা আলো তারপরে কালো, আবার আলো, আবার কালো, এবং আলোটা যতটুকু আলোকিত কালোটা ততটুকুই কালো, এরকম ব্যতিচার যদি তুমি পেতে চাও, স্থায়ী ব্যতিচার এটাকে বলে। স্থায়ী ব্যতিচার পেতে গেলে তোমাকে একবর্ণী আলো লাগবে। কোন আলো? একবর্ণী আলো লাগবে, এটা একটা শর্ত। নাম্বার 2 শর্ত পরে লিখবে, দুটি তরঙ্গ যাবে যারা স্থায়ী ব্যতিচার তৈরি করবে তাদের বিস্তার সমান হতে হবে বা প্রায় সমান হতে হবে। যদি ডিফারেন্স হয় আরেকটু মানা যাবে, যে হয়তো একটার বিস্তার 2, তাহলে একটার বিস্তার হচ্ছে 1.98, এরকম একটা কিছু মানা যাবে। মানে যদি দুটি তরঙ্গ যাচ্ছে তাদের অ্যাম্পলিটিউডটা প্রায় সমান হতে হবে, আর না হলে কি হতে হবে? সমান হতে হবে, তাহলে তুমি স্থায়ী ব্যতিচার তৈরি দেখতে পাবে। নাম্বার 3 নম্বর শর্ত হচ্ছে, এই 3 নম্বর শর্তটাকে পরীক্ষায় আবার দুবার দিয়েছিল এক্সট্রা করে। ওরা বলছে যে ধরে নাও আমরা নিয়েছিলাম একটা অস্বচ্ছ প্রতিবন্ধক এবং দুটো ছিদ্র নিয়েছিলাম। এই ছিদ্র থেকে যে সমস্ত আলোগুলো পর্দায় গিয়ে মিলিত হবে, এই যে পর্দা যেখানে মিলিত হবে, সেই মিলিত বিন্দুতে দুটি তরঙ্গের দশা পার্থক্য সর্বদা কি হতে হবে? কনস্ট্যান্ট হতে হবে। একই তো জিনিস, সমান বা ধ্রুবক হতে হবে। যদি ধ্রুবক হয় তাহলে স্থায়ী ব্যতিচার তৈরি করবে। এরূপ স্থায়ী ব্যতিচারের ক্ষেত্রে এই উৎস দুটোকে বলা হয় সুসংগত উৎস। কি বলা হয়? সুসংগত উৎস। কিন্তু এখন আমাদের একটা প্রশ্ন জেগে যাবে যে স্যার ব্যতিচার ঝালরের তাহলে কি সবটি লাইট এখানে মিলিত হবে? এখানে মিলিত হলে তো কেন্দ্রীয় চরম। আমি এটা কথা বলেছিলাম, কোটি কোটি জন হাঁটবে, তার মধ্যে শও জনের পায়ের যে তরঙ্গ দৈর্ঘ্য ওয়েভলেন্থ সেটা কি হবে? সমান হবে। যাদের ক্ষেত্রে এটা আর এটা এই ডিস্টেন্সটা সমান, তাদের ক্ষেত্রে এখানে তারা মিলিত হবে। এটাকে বলা হয় কেন্দ্রীয় চরম বিন্দু। কি বলা হয়? সবচাইতে বেশি উজ্জ্বল, যেটা তোমরা মোটা করে দেখতে পেয়েছিলে। তারপরে আবার কেউ কি করবে? এখানে গিয়ে মিলিত হবে, কেউ গিয়ে এখানে মিলিত হবে। তাহলে এখানে যদি মিলিত হয় তাহলে এটা উজ্জ্বল হবে না এটা অন্ধকার হবে? ডিপেন্ড করবে এদের দশা পার্থক্যের উপর। এরা কিন্তু দশা পার্থক্য সেম নিয়ে গিয়ে যদি মিলিত হয় তাহলে উজ্জ্বল হবে, দশা পার্থক্য সেম না নিয়ে গেলে তারা কি হবে? অন্ধকার হবে। কিন্তু আমরা যদি এটা উজ্জ্বল হয় তাহলে আমরা বলে দিতে পারি এরা সেম দশায় গেছে। তোমাদের ছবি দেখে মনে হবে স্যার এরা কি করে সেম দশায় গেল? এদের তো পথ পার্থক্য তৈরি হয়ে গেছে। কারণ এখান থেকে এইটুকু যা পথ হবে, এখান থেকে এইটুকু পথ কি সমান আছে? তাহলে পথ পার্থক্য তৈরি হলে তো দশা পার্থক্য তৈরি হবে। তাহলে আপনি কেন বলছেন যদি এটা উজ্জ্বল হয় তাহলে নিশ্চয়ই এদের দশা পার্থক্য কি আছে? সমান আছে। কারণ আমি তখন এখানে বলবো কি, ব্যতিচার ঝালরের ক্ষেত্রে ধরে নাও একটা তরঙ্গ এখান থেকে যাচ্ছে, ধরে নাও এই যে সিস্টেমটা দেখো এরকম করে মিলিত হলো, এটা আপ দশা না ডাউন দশা?
তাহলে আর একটা তরঙ্গ একটু দূর থেকে যাচ্ছে, পথ পার্থক্য হয়ে গেছে, পথ পার্থক্য হয়ে গেছে, কিন্তু দেখো সেম দশায় মিলিত হয়েছে। দশা সেম আছে না নেই? পথ পার্থক্য হয়েছে বাট কিন্তু দশাটা সেম রয়েছে। তার মানে ব্যতিচার ঝালরের ক্ষেত্রে শর্তটা হচ্ছে তোমাকে দশা পার্থক্য কনস্ট্যান্ট রাখতে হবে। আমরা জানি পথ পার্থক্য হলে কি হয়, দশা পার্থক্য হয়, কিন্তু কিছু ব্যতিক্রম জায়গা আছে যে তরঙ্গটা একটা দশা পিছন দিক থেকে আসছে, হতে পারে না, পারে না এরকম? এখান থেকে আর এইটুকুর মধ্যে কি পথ ডিফারেন্স আছে না নেই? হতে পারে এখান থেকে তরঙ্গ যেতে 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 গিয়ে কি আপ দশা যেখানে হয়েছে, এ পিছন থেকে যেতে গিয়ে একটা দশা এদিকে রেখে দিয়েছে, গিয়ে এভাবে যেতে 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 গিয়ে কিন্তু আপ দশায় মিলিত হয়েছে। তাহলে এই দুটো পয়েন্টে এদের দশা সেম আছে না আলাদা আছে? তাহলে এরকম হলে কিন্তু ব্যতিচার ঘটবে, স্থায়ী ব্যতিচার ঘটবে। এবার যদি এই স্থায়ী ব্যতিচারের ক্ষেত্রে একটা যদি দশা পরিবর্তন 1 ডিগ্রি ঘটে যায়, তাহলে আর একটা দশা পরিবর্তন কতটুকু ঘটতে হবে? 1 ডিগ্রি, মানে কনস্ট্যান্ট থাকতে হবে। তাহলে এটাকে বলা হয় স্থায়ী ব্যতিচার। এবং তাহলে এই উৎস দুটোকে বলা হয় কি? সুসংগত উৎস। পরীক্ষায় 2বার এসছে, এই যে দুটো সাল সেখানে দিয়েছে সুসংগত উৎস বলতে কি বোঝো? তাহলে আমরা বলবো ইয়াং এর দ্বিরেখাচিত্র পরীক্ষা ব্যবস্থায় যে দুটি অংশ থেকে, অর্থাৎ ইয়াং এর দ্বিরেখাচিত্র পরীক্ষায় ছিদ্র দুটি থেকে আলোক তরঙ্গ দুটি বা তরঙ্গ দুটির দশা পার্থক্য সর্বদা কি থাকবে? কনস্ট্যান্ট বা সমান বা ধ্রুবক থাকবে। একটির যদি কোনরূপ দশার পরিবর্তন ঘটে তাহলে অপরটিরও সেম দশার পরিবর্তন ঘটবে। তাহলে এরূপ উৎসকে বলা হয় সুসংগত উৎস। 3টে শর্ত দেখো। 1 নম্বর শর্ত স্থায়ী ব্যতিচারের জন্য কি? একবর্ণী আলোকরশ্মি হতে হবে, বহুবর্ণী চলবে না। নাম্বার 2 কি? বিস্তার প্রায় সেম হতে হবে। নাম্বার 3 কি? সুসংগত উৎস হতে হবে। শর্ত শেষ। এবার ওই সুসংগত উৎসটা সংজ্ঞা এসছে 2বার, তাহলে আমরা বলবো সুসংগত উৎস কাকে বলে? তাহলে আমরা বলবো ব্যতিচার ঝালরের যে উৎস থেকে, অর্থাৎ ছিদ্র দুটি থেকে যদি দুটি তরঙ্গের বা নিঃসৃত দুটি তরঙ্গের দশা পার্থক্য সর্বদা কনস্ট্যান্ট থাকতে হবে, মানে দশা সর্বদা কনস্ট্যান্ট থাকতে হবে, দশা কনস্ট্যান্ট বা ধ্রুবক থাকতে হবে। একটির যদি কোনরূপ দশার পরিবর্তন ঘটে তাহলে অপর তরঙ্গ দশার সেই রূপ পরিবর্তন ঘটবে। তাহলে এইরূপ উৎসকে বলা হয় কি? সুসংগত উৎস। শর্ত 3টা। 3 নম্বর শর্ত থেকে সংজ্ঞা বানিয়ে আবার পরীক্ষায় 2বার দিয়েছিল, তোমরা লিখবে আগে শর্তটা। 1 নম্বর শর্ততে লিখবে তরঙ্গটিকে বা রশ্মিটিকে একবর্ণী হতে হবে। তরঙ্গ একবর্ণী হতে হবে, লেখা হয়েছে। নাম্বার 2, তাদের বিস্তার প্রায় কি হতে হবে? সমান অথবা সমান হতে হবে, প্রায় সমান অথবা সমান হতে হবে। নাম্বার 3, উৎস দুটিকে সুসংগত উৎস হতে হবে, উৎস দুটিকে সুসংগত উৎস হতে হবে। সুসংগত উৎস হতে হবে। এটি হলো শর্ত, 2বার পরীক্ষা এসছে। এবার তোমরা পয়েন্ট করবে সুসংগত উৎস কি? সুসংগত উৎসের সংজ্ঞা। সুসংগত উৎসের সংজ্ঞা লিখো। আলোক উৎস থেকে নিঃসৃত, আলোক উৎস দুটি থেকে লিখবা, দুটো থাকে এগুলোতে ব্যতিচারে। আলোক উৎস দুটি থেকে নিঃসৃত তরঙ্গগুলির দশা পার্থক্য সবসময় ধ্রুবক থাকতে হবে। দাঁড়ি একটি তরঙ্গের কোনরূপ দশার পরিবর্তন ঘটলে
একটি তরঙ্গের দশার কোনরূপ পরিবর্তন ঘটলে অপর তরঙ্গের সেই পরিমাণই দশার পরিবর্তন ঘটবে। পরিবর্তন ঘটবে। এরূপ উৎসকে সুসঙ্গত উৎস বলা হয়। এরূপ উৎসকে বলা হয় সুসঙ্গত উৎস। কোশ্চেনটার মান থাকে 2, তার জন্য একটু বড় করে লিখালাম। যদি তুমি ছোট করে লিখবো মনে করো, তাহলে আমরা বলবো যে উৎস থেকে বা যে দুটি উৎস থেকে বা যে উৎস থেকে নির্গত দুটি তরঙ্গের দশা পার্থক্য সর্বদা ধ্রুবক বা সমান থাকবে, তাদেরকে বলা হয় সুসঙ্গত। যদি 1 মার্কের দেই, 1 মার্কের দেইনি, যখনই কোশ্চেন এসছে 2 মার্কে এসছে, তার জন্য একটু শুধুমাত্র আমরা লাইনটাকে রিপিট করে একটু বড় করলাম, এদিক ওদিক বাড়িয়ে। তুমি এটাই মনে রাখবে, যেখান থেকে নির্গত হচ্ছে তরঙ্গ দুটি, তাদের দশা পার্থক্য যদি সর্বদা কনস্ট্যান্ট, তারাই হলো বা সেই উৎসটার নামই হলো কি সুসঙ্গত উৎস। 1 মার্কের জন্য। আমি 2 মার্কের জন্য একটু শুধু ওই সংজ্ঞাটাকেই একটু বাড়িয়ে টাড়িয়ে একটু লিখেছি, আর কিচ্ছু করিনি। তাহলে সুসঙ্গত উৎস, স্থায়ী ব্যতিচার, এ সমস্ত কমপ্লিট আমাদের। তারপরে সুসঙ্গত উৎস তুমি কিভাবে সৃষ্টি করবে? 2018 সাল পরীক্ষায় এসছে, 2018 সাল পরীক্ষা এসছে, তুমি সুসঙ্গত উৎস কিভাবে তৈরি করবে। আমরা তো একটা জানি যে ইয়াং এর দ্বিরেখাচিত্র পরীক্ষা সাহায্য করতে পারি। আর বাকি দুটো কি বলবো, কোশ্চেন এসছে 2 মার্কের জন্য, আমাকে তো মিনিমাম 2টো বা 3টে লিখতে হবে। আমরা জানি লয়েডের একক দর্পণ পরীক্ষার সাহায্যে আমরা করতে পারি লয়েড। আর একটা আমরা করতে পারি কি, ফ্রেনেল এর যুগ্ম প্রিজমের সাহায্যে। তাহলে স্যার এগুলো কেমন গল্প জানি না, ইয়াং এর দ্বিরেখাচিত্র তো জানি আমরা, এটা তো জানি। সুসঙ্গত উৎস তৈরি করতে পারবো যদি এখান থেকে নির্গত তরঙ্গ আর এখান থেকে নির্গত তরঙ্গের দশা পার্থক্য সেম হয়, তাহলে কি হলো, এই দুটো উৎস নামই হচ্ছে কি তাহলে সুসঙ্গত উৎস। এদের যদি পথ পার্থক্য সমান হয় তাহলে দশা পার্থক্য সমান হবে, তাহলে এরা হচ্ছে সুসঙ্গত উৎস। আরেকটা বলছে ওরা, লয়েডের একক দর্পণ বলতে কি, এরকম একটা দর্পণ নিল, এরকম একটা দর্পণ নিল, দর্পণ নেওয়ার পর এখানে একটা এস আলোক উৎস রাখলো, এ আলো ছাড়লো, একটা আলোক রশ্মি সোজা চলে গেল এইদিকে ধরে নাও, আর একটা আলোক রশ্মি কি করলো, দর্পণে পড়লো। দর্পণে পড়লে কি করবে, প্রতিফলিত হবে, সমতল যেহেতু এটা, এখানে পড়ার পর প্রতিফলিত হয়ে এদিকে চলে গেল। তাহলে দেখো দুটি আলোক রশ্মি, এখানে যদি কেউ চোখ লাগিয়ে দেখে, তারা কি মনে করবে যে এক জায়গা থেকে আসছে, এ মনে করবে সবসময় কোন জায়গা থেকে আসছে, এরকম একটা জায়গা থেকে আসছে, এস ড্যাশ। তাহলে এই দুটি কে বলা হয় কি তাহলে, সুসঙ্গত আলোক উৎস। এই দুটিকে কি বলা হয়, সুসঙ্গত আলোক উৎস। এটাকে বলা হয় লয়েডের একক দর্পণ। এই সিস্টেমটার নাম কি, লয়েডের একক দর্পণ। আর একটা হচ্ছে ফ্রেনেল এর যুগ্ম প্রিজম বলতে কি বুঝি, তাহলে ফ্রেনেলের যুগ্ম প্রিজম বলতে এরকম বোঝায় যে এটাকে বলা হয় ফ্রেনেলের যুগ্ম প্রিজম, প্রিজম, যুগ্ম প্রিজম। এখানে একটা লাইট সোর্স, এখান থেকে একটা আলোক রশ্মি এদিকে পড়লো, পড়ার পর প্রিজম থেকে নির্গত রশ্মি প্যারালাল চলে যাবে, এখান থেকে একটা পড়লো চলে যাবে এদিকে। তাহলে এরা কি দেখবে কখনো এখান থেকে আসছে, এটা হচ্ছে মূল সোর্স। এরা মনে করবে সবসময় কোনখান থেকে আসছে, এরকম এস ড্যাশ, এরকম মনে করবে কত, এস ডবল ড্যাশ, এস ডবল ড্যাশ। তাহলে এই দুটো গৌণ উৎস হিসাবে আচরণ করছে। এখান থেকে যদি দেখে, সে মনে করবে না এখান থেকে আসছে, ও মনে করবে আলোক রশ্মি কোথা থেকে আসছে, এখান থেকে। এখান থেকে যদি দেখে, ও মনে করবে না এখান থেকে আসছে, আলোক রশ্মি আসছে কোথা থেকে, এরকম জায়গা থেকে আসছে। কোথায় মিলিত না হওয়ার সাথে আমার প্রশ্ন নেই, এদের পথ পার্থক্য গুলো কি আছে, স্থায়ী ব্যতিচার তৈরি করতে হবে। ব্যতিচার তৈরি করতে গিয়ে এবার এখান থেকে নির্গত হলো, ধরে নাও নির্গত হলো, নির্গত হতে গিয়ে আমি এখানে মিলিত করাইনি, কিন্তু আরো পথে গিয়ে তো বিভিন্ন ধরনের বাধা বিপত্তি ঘটবে, তার ক্ষেত্রে তো মিলিত হতে পারে। তখন এই এস ড্যাশ আর এস ডবল ড্যাশ সুসঙ্গত উৎস হিসেবে আচরণ করবে। সুসঙ্গত উৎস হতে গেলে, অর্থাৎ স্থায়ী ব্যতিচার হতে গেলে আলোক তরঙ্গের উৎস করা দরকার, দুটো দরকার। অপবর্তন ঘটতে গেলে একটা উৎসের দরকার। আমরা একটা মূল উৎসকে দুটো উৎস বানাবো কি করে, এটাই হলো আমাদের লক্ষ্য। দুটো উৎস করতে হবে এবং সেই উৎস দুটি সুসঙ্গত হিসাবে আচরণ করতে হবে। আমরা দেখো এখানে একটা লাইট সোর্স এম নিয়েছিলাম, মনে আছে কিনা, এখান থেকে নির্গত রশ্মিকে 2 জায়গায় ফেলেছিলাম, দিয়ে দুটো উৎস বানিয়েছিলাম। কারণ
আমি তোমাদেরকে ব্লেড দিয়ে দেখালাম, এক জায়গা থেকে লাইট মারছিলাম, যদি ওই ছিদ্রগুলোকে আরেকটা যদি আমি খুব সরু করে কাটতে পারি, খুবই সরু করে, মানে এদের মিনিমাম ডিস্টেন্সটা খুবই কম রাখতে হবে, এইরকম যদি সম্ভব করে আমি রাখতে পারতাম এরকম, তাহলে এই ব্যতিচার ঝালরটা তোমরা আরো পরিষ্কার দেখতে পেতে, আরো ঝকঝকে উজ্জ্বল দেখতে পেতে। তাহলে সুসংগত উৎস দুটো ছিদ্র থেকে তৈরি হয়, দুটো ছিদ্র বানানো যায়, একটা হচ্ছে ইয়াং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষা, আর একটা হচ্ছে লয়েডের একক দর্পণ, আর একটা হচ্ছে ফ্রেনেলের যুগ্ম প্রিজম। তাহলে তোমাকে পরীক্ষায় কোশ্চেন এসছে তুমি কিভাবে সুসংগত উৎস সৃষ্টি করবে, 1 নাম্বার দিয়ে আমরা লিখবো, 2 নাম্বার 3 নাম্বারে 3টে পয়েন্ট লিখে নেব। সুসংগত উৎস সৃষ্টি করার পদ্ধতি, এইচএস 2018 সুসংগত উৎস সৃষ্টি করার পদ্ধতি, সুসংগত উৎস সৃষ্টি করার পদ্ধতি সৃষ্টি করার পদ্ধতি এইচএস 2018, এটা পয়েন্ট নয় কিন্তু এটা কোশ্চেন এসছে। 1 নম্বর দিয়ে লিখবে ইয়াং এর দ্বিরেখাছিদ্র পরীক্ষা ব্যবস্থা সাহায্যে সুসংগত উৎস তৈরি করা যায়। ইয়াং এর দ্বিরেখাছিদ্র পরীক্ষার সাহায্যে সুসংগত উৎস তৈরি করা যায়। নাম্বার 2, লয়েডের একক দর্পণের সাহায্যে লয়েড এর একক দর্পণের সাহায্যে বাকিটি ডট ডট করে দাও, ড্যাশ মানে সেম কথা। 3 নাম্বার কি বললাম, ফ্রেনেলের যুগ্ম প্রিজম এর সাহায্যে একটা জিনিস পরীক্ষায় কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, যে জায়গাটা তোমাকে মাথায় মানে ব্যাপারটা হচ্ছে স্যার আমরা এখানে একবর্ণী আলো কেন ব্যবহার করলাম, কোন আলো ব্যবহার করেছি, একবর্ণী, সে লাল হোক বা আর কিছু হোক, একবর্ণী ব্যবহার করলাম। কোন আলোতে ঝালর বেশি ভালো হবে সেটাও আমরা শিখতে পারবো পরবর্তী দিকে। তো প্রশ্ন হচ্ছে আমরা সাদা আলো কেন ব্যবহার করি না, পরীক্ষায় কোশ্চেন আসে যে আমরা ব্যতিচার ঝালর তৈরি করতে গিয়ে সাদা আলোকে কেন নিচ্ছি না। সাদা আলোকে না নেওয়ার একটাই কারণ, ব্যতিচার ঝালর তৈরি করতে গিয়ে যখনই আমি এই উৎস থেকে যখন সাদা আলোকে ফেলবো, তখন সাদা আলো এটা দিয়েও যাবে, সাদা আলো এটা দিয়েও যাবে। এখন তোমরাই বলো সাদা আলোতে কতটা কালার থাকে, 7টা কালার, প্রত্যেকটা কালার নিজস্ব একটা করে ঝালর তৈরি করবে। আবার লাল আপনার ঝালর বানাবে, নীল নিজস্ব ঝালর বানাবে, অন্যান্য আলো প্রত্যেকে নিজের একটা কি করবে, ঝালর বানিয়ে নেবে। কারণ আমরা জানি যখন কোনো আলোক রশ্মির যখন তরঙ্গ পার্থক্য হয়, তাদের মধ্যে যখন ভেলোসিটির পার্থক্য হয়, তখনই সাদা আলো বিভিন্ন বর্ণে ভেঙে যায়, বলেছিলাম আমি। তো যখনই এখানে গেল, যাওয়ার পর এদের মধ্যে পথ পার্থক্য হয়েছে, বাট কিন্তু আমাদের দশা পার্থক্য হয় না, সেম দশায় মিলিত হয়েছে, ঠিক আছে, কিন্তু এখান থেকে এইটুকুর মধ্যে পথ পার্থক্য হয়েছে না হয়নি। পথ পার্থক্য হলে ভেলোসিটির পরিবর্তন হবে না, হবে না। তো যখনই এই সমস্ত পরিবর্তন হয়ে গেল, তখন সাদা আলো কি করবে, ভেঙে যাবে। শুধুমাত্র কেন্দ্রীয় উজ্জ্বল পটিটাতে পথ ডিস্টেন্স কি হবে, সেম হবে। তখন এই জায়গাটা যদি তুমি সাদা আলো দিয়ে ঝালর গঠন করাও, তাহলে তুমি কেন্দ্রীয় উজ্জ্বল পটিটাই সাদা দেখতে পাবে, বাকি এই সমস্ত জায়গায় ঝালর দেখতে পাবে না, রঙিন হয়ে যাবে। কেমন হবে, রঙিন বলতে আমরা ওই কি বলে প্রিজমে আলো ফেলি দিয়ে এবার একটা পটি পাই না, এই পটিতে কি তুমি মানে ভিজ্জের একটা কালারের পরে ফাঁকা, আবার কালারের পর ফাঁকা, এরকম দেখতে পাও। কালারের পর কালার কি থাকে, স্পর্শ করে থাকে। কিন্তু আমরা অত্যাধুনিক মাইক্রোস্কোপ দিয়ে যখন দেখি, তখন দেখতে পাই ফ্রনহফার রেখাগুলো দেখতে পেয়েছিলাম। কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে তুমি খালি চোখে কি দেখতে পাবে, তার মানে কি পুরো পটিটা কি রঙিন মনে হবে না,
একটা একটা কালারের মতো মনে হয় বিভিন্ন কালার মিলে গিয়ে একটা রঙিন হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে, তুমি যখন ঝালর গঠন করাবে, আমি যখন রেড লাইট দিয়ে ঝালর গঠন করালাম, তোমরা দেখতে পেলে না যে একটা আলো, তারপরে কালো, আবার আলো, আবার কালো? খালি চোখে দেখেছো না মাইক্রোস্কোপ দিয়ে দেখেছো? খালি চোখে দেখেছো। তার মানে কি, আমি একবর্ণী আলো দিলে ব্যতিচার ঝালকটা আমি স্পষ্ট দেখতে পাবো। যখনই আমি সাদা আলো দিয়ে যখন এই ঘটনাটা ঘটাবো, তখন সাদা আলোতে উপস্থিত প্রত্যেকটা বর্ণ তার নিজস্ব নিজস্ব ঝালর গঠন করবে, ফলে ব্যতিচার ঝালকটা রঙিন হয়ে যাবে। তাই সাদা আলো ব্যবহার করা হয় না। পরীক্ষায় কোয়েশ্চেন আসে, খুব ভালো কোয়েশ্চেন, যে আমরা ব্যতিচার ঝালক তৈরি করতে গিয়ে সাদা আলো ব্যবহার করি না কেন? আমরা বলবো, সাদা আলোতে উপস্থিত প্রত্যেকটা বর্ণ নিজস্ব একটা করে ঝালক গঠন করবে, ফলে ব্যতিচার ঝালকটি কি হবে? রঙিন হয়ে যাবে। তাই সাদা আলো ব্যবহার না করে একবর্ণী আলোকে ব্যবহার করা হয়। চলো, ঝালর গঠনে সাদা আলো ব্যবহার করা হয় না কেন? ঝালর গঠনে সাদা আলো ব্যবহার করা হয় না কেন? সাদা আলো ব্যবহার করা হয় না কেন? লিখবে, সাদা আলোতে ব্যতিচার ঝালর পরীক্ষা সম্পূর্ণ করা হলে সাদা আলোতে উপস্থিত বিভিন্ন বর্ণ নিজস্ব ঝালর গঠন করবে, ফলে ব্যতিচার ঝালর বা সজ্জাটি রঙিন হয়ে যাবে। তাই সাদা আলোকে ব্যবহার করা হয় না।